আচ্ছা, আমাদের ছিল হচ্ছে এলিজিয়ের স্টেঞ্জা 22 পর্যন্ত আমরা শেষ করেছিলাম, তাই না? হুম। জি স্যার। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। উম, এখন আমরা তাহলে 22-23 থেকে শুরু করব। আজকে আমরা পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যতটুকু একদম পুরোটা দিয়ে তোমরা একটু করবা। আর তারপরে আমরা একটা প্রোজের একটা বিষয় বলেছিলাম, দেখি স্টার্ট করা যায় কিনা আজকে এটা শেষ করার পরে। আর ইংলিশ রাইটিং স্কিলস এর যে প্রশ্ন দিয়েছিলাম, ওটা আমি এটা পড়ার পর তোমাদেরকে একটু ধরবো, কোনো সমস্যা থাকলে সেটা। তবে আমরা আগে একটা পয়েন্ট সেটা শেষ করে নি পয়েন্টটা আজকে। আচ্ছা, তাহলে গতদিন পর্যন্ত আমরা পড়েছিলাম 22 পর্যন্ত, এবং এখানে দেখানো হচ্ছে যে মানে কবি বেশ কয়েকটা টার্ন নিয়েছে তার এই কথার ভিতরে, তাই না? কখনো তিনি প্রথম দিকে আমরা দেখেছি তিনি একটা সেটিং নিয়ে আসছিলেন, যে তিনি কোন অবস্থানে আছেন, কোথায় বসে আছেন, প্রকৃতি কোন অবস্থায়, দিনের কোন টাইমে তিনি এটা বর্ণনা করছেন, তাই না? তারপরে দেখলাম যে একটা কবরের পাশে তিনি হয়তো আছেন, সেখানে একটা কবরে মানে কবরস্থানে অনেকগুলো কবর রয়েছে, সেখানকার মানুষগুলো নিয়ে তিনি কথা বলছেন, তাদের সাথে ধনী এবং উঁচু বংশের লোকদের সাথে তিনি কম্প্যারিজন করলেন, এবং তিনি তাদের সাথে কম্পেয়ার করে এটা বোঝানোর চেষ্টা করালেন যে এই কমন পিপলদেরকে এইভাবে ঠাট্টা করা ঠিক হবে না, তাদের প্রতি ঈর্ষা করা ঠিক হবে না, কারণ তারা তাদের এই যে শিক্ষা, তারপরে অর্থনীতি, বিভিন্ন সুযোগ সুবিধা হয়তো পায়নি বলে তাদের আজ এই অবস্থা। তারপরে তিনি চলে আসলেন যে কমন পিপলরা যখন মারা যায়, তখন তাদের হয়তো স্মৃতিসৌধ তৈরি করা হয় না, তাদের স্মরণে হয়তো যে শোক সঙ্গীত বা স্মরণ সঙ্গীত বা সভা বা আলোচনা করা হয় না, এগুলোকে তাদের দোষ হিসাবে ধরার কিছু নেই, তাই না? তারপরে তিনি বললেন যে এই যে কমন পিপলদের জন্য হয়তো এগুলো করা হচ্ছে না, কিন্তু ধনীদের জন্য করা হচ্ছে, কিন্তু ধনীদের জন্য করলেও এই যে আমরা পেয়েছি যে এখানে আর্ন বা হচ্ছে বাস্ট, তাই না, মূর্তি, এগুলো আসলে জীবনকে কখনো ফিরিয়ে আনতে পারবে না। তারপরে তিনি বললেন যে এই কমন পিপলদের মধ্যে হয়তো অনেক মানুষ থাকতে পারে, তাই না, যে যারা হয়তো শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা পেলে তাদের যে ইন্টেলিজেন্স, মেধা, সেগুলো হয়তো তারা শো করতে পারতো, কিন্তু সেগুলো তারা পারেনি। তারপরে তিনি বললেন যে এই যে কমন পিপলদের কবরে হয়তো বড় বড় যে স্মৃতিসৌধ বা মেমোরিয়াল হয়তো তৈরি করা হয় না, কিন্তু তাদের কাছের লোকেরা বা আত্মীয়রা চেষ্টা করে কোনো না কোনো ভাবে, সেটা হয়তো অমার্জিত ভাবেই হোক, অসুন্দর ভাবেই হোক, একটা সুন্দর মেমোরিয়াল তৈরি করতে, তাই না? এবং তারা চেষ্টা করে, নামের বানান ভুল করে হোক, তারিখ ভুল লিখে হোক, হাতের লেখা খারাপ করে হোক হলেও তারা কিন্তু বিভিন্ন ধরনের হলিটেক্স তাদের কবরে এই যে, তাই না, দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, তাদেরকে স্মরণ করে রাখার জন্য। 22-এ তিনি বলছেন কি, যে মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষই অ্যাংশাস থাকে যে আমি যদি মারা যাই, তাহলে কি আমাকে আমার পরে আমার আত্মীয়রা, আমার বন্ধুরা কি আমাকে স্মরণ করবে, তাই না? এবং মারা গেলে কি হবে? এই জন্য এই যে পৃথিবীর যে মায়া মমতা, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ ছেড়ে যেতে চায় না, তাই না? সেই যে লঙ্গিং লুক, তাই না, বা লিঙ্গারিং লুক, এক ধরনের প্রত্যাশা থাকে যে আমি আরো যদি কিছুক্ষণ বাঁচতে পারতাম। তো এই বিষয়গুলো কবি কিন্তু ধারাবাহিকভাবে বলছেন। তো আশা করি তোমরা এগুলো বাসায় পড়েছো। এখন আমরা চলে আসি ওই ধারাবাহিকতায়। এবার বলা হচ্ছে, দেখো, অন সাম ফন্ড ব্রেস্ট। এখানে ব্রেস্ট বলতে আমরা, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা অন করেছি, ইয়েস, হ্যাঁ। তো এখানে ব্রেস্ট বলতে আমরা বুঝতে পারছি কি, বুক, তাই তো, বা হচ্ছে আমাদের আত্মা বা হচ্ছে হৃদয়, এই অর্থে বোঝাচ্ছে, কিন্তু তাই বলছে অন সাম ফন্ড ব্রেস্ট দ্য পার্টিং সোল। পার্টিং সোল বলতে মৃত ব্যক্তির যে আত্মা, সেটাকে বোঝানো হচ্ছে, যে মৃত ব্যক্তির আত্মা কি করে, রিলাইজ, অবস্থান করে। এর মানে হলো যে যে ব্যক্তি মারা যাচ্ছে বা যে ব্যক্তি মারা গেছে, সে সবসময় চেষ্টা করে যে তাকে যেন তার বন্ধু, আত্মীয় স্বজন তার হৃদয়ে রাখে, তাই না? তাকে স্মরণে রাখে। তাই বলছে যে অন সাম ফন্ড রেস্ট দ্য পার্টিং সোল রিলাইজ। পার্টিং সোল মানে ওই মৃত ব্যক্তির আত্মা বা হচ্ছে মৃত ব্যক্তির কথা, স্মরণ, তাই না, সেগুলো কোনো না কোনো প্রিয় ব্যক্তির বুকে বা অন্তরে কিন্তু অবস্থান করে। এছাড়া বলা হচ্ছে সাম পায়াস ড্রপস, এমনকি একজন মৃত ব্যক্তি প্রত্যাশা করে যে এই যে দা ক্লোজিং আই মানে হচ্ছে মৃত ব্যক্তি, যে ব্যক্তি চোখ বন্ধ করতে যাচ্ছে, মানে যে ব্যক্তি মারা যাচ্ছে, সেও কি করে, রিকোয়ার্স, প্রয়োজন বোধ করে। কিসের প্রয়োজন বোধ করে? দেখো, সাম পায়াস ড্রপস, ড্রপস মানে কি এখানে চোখের জলকে বোঝানো হচ্ছে। দেখো, চোখের জল, তাই না? তাহলে চোখের জলকে ড্রপস দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে কি সিনেক্ডোকি, হ্যাঁ, আমরা পড়েছি
যে অনেক সময় পার্ট দিয়ে একটা পূর্ণাঙ্গ জিনিসকে অনেক সময় বোঝানো হতে পারে। তাহলে ড্রপ দিয়ে, ফোঁটা দিয়ে বোঝানো হচ্ছে চোখের জল। আর পায়াস কেন বলা হচ্ছে? পায়াস মানে হচ্ছে আন্তরিক। যে একজন ব্যক্তি যখন মারা যায় তখন সে প্রত্যাশা করে যে তার মৃত্যুতে বা তার প্রস্থানে তার প্রিয় ব্যক্তিরা তার জন্য একটু হলেও চোখের জল ফেলুক। হ্যাঁ, এটা কিন্তু তিনি প্রত্যাশা করেন যিনি মারা যাচ্ছেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি। এমনকি বলা হচ্ছে ইভেন, এমনকি ফ্রম দ্য ডাম, ফ্রম দ্য টম, টম মানে কবর, বলছে এমনকি তার কবর থেকে। এখন টম মানে কবর, আর কবরের উপরে যে স্মৃতিসহ সৌধগুলো থাকে নাকি, তার স্মরণে যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কি করে? দ্য ভয়েস অফ নেচার, প্রকৃতির যে ভয়েস, হ্যাঁ, সেটা কি করে যেন কান্না করে, ক্রাইস মানে চিৎকার করে ওঠে। তার যে কবর, তার যে টম, সেও যেন চিৎকার করে মানুষের কাছ থেকে ওই মৃত ব্যক্তির জন্য কিছু মায়া, স্নেহ, মমতা প্রত্যাশা করছে। হ্যাঁ, চাচ্ছে যে যারা এখন বেঁচে আছে তারা যেন এই মৃত ব্যক্তির জন্য একটু হলেও দুঃখ বোধ করুক, তাকে স্মরণ করুক, তার জন্য প্রার্থনা করুক, তাই না? এই বিষয়গুলো কিন্তু তার কবরও যেন প্রত্যাশা করে। এরপর কি বলা হচ্ছে যে ইভেন, এমনকি ইন আওয়ার অ্যাশেজ, আমাদের যে ছাই থাকে নাকি, ওই যে আমরা পেয়েছিলাম যে এর মধ্যে আর্নে কি রাখা হয়, ছাই রাখা হয়, সেই ছাইয়ের মধ্যেও লিভ, বসবাস করে বা থাকে, কি থাকে? দে আর ওন্টেড ফায়ার্স। তাহলে আমরা যে ছাই রেখে দিই কারো স্মরণে, ওই যে পাত্রের মধ্যে, তাই না, আমরা গতদিন দেখেছিলাম যে পাত্রের মধ্যে ছাই রাখা হয়, সেই পাত্রের ছাইয়ের ভিতরেও তার কিন্তু স্মৃতি, তার আত্মা যেন অবস্থান করে। তার মানে কি, বিভিন্ন ভাবে মৃত ব্যক্তি প্রত্যাশা করে যেন সবাই তাকে স্মরণ করুক, তাই না, সবাই তার জন্য একটু প্রার্থনা করুক, সবাই তার জন্য একটু দুঃখ করুক। হ্যাঁ, তাই বলছে যে কোনো ভাবে তার কবর, তারপর হচ্ছে তার ছাই, এই সব কিছুই যেন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই ব্যক্তির অনুপস্থিতিটাকে, তাই না? এবং মৃত ব্যক্তি আশা করে যে তার অনুপস্থিতি যেন যারা এখন বেঁচে আছে তারা যেন কিছুটা হলেও অনুভব করে। হ্যাঁ, তো এখানে কয়েকটা বিষয় বলা আছে। দ্য পার্টিং সোল দিয়ে কিন্তু মৃত ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দ্য ক্লোজিং আই দিয়ে মৃত ব্যক্তিকে বোঝানো হচ্ছে, পায়াস ড্রপস দিয়ে আন্তরিক দুঃখবোধ, করুণা, চোখের জলকে বোঝানো হচ্ছে। হুম, তারপর হচ্ছে দেখো এই জায়গায় ওন্টেড ফায়ার, মানে ওন্টেড ফায়ার মানে তার সে আত্মা, তার সেই স্মৃতি, সেগুলোকে বোঝানো হচ্ছে যে ছাইয়ের ভিতরেও তার স্মৃতি কিন্তু অবস্থান করে আমাদের জন্য। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোন জায়গায় কারো সমস্যা আছে এখানে? না স্যার। ওকে, এরপর আমরা চলে আসি 24 নম্বর স্যার ওল্ড ফায়ার্স মানে কি? আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ, কোনটা? ওল্ড ফায়ার্স নাকি একটা দেখলাম হ্যাঁ, এই যে আগে। ওন্টেড ফায়ার্স। হ্যাঁ, ফায়ার্স মানে হচ্ছে, আমরা আগে বললাম যে ফায়ার বলতে বোঝানো হচ্ছে তার স্মৃতিগুলোকে। মানে ওই যে আমরা এর আগে পড়েছিলাম যে ছাইয়ের ভিতরেও তো আগুন থাকে নাকি, ছাইয়ের ভিতরেও ওই যে বলে তুষের আগুন, যে উপরে বোঝা যাচ্ছে শুধু ছাই, কিন্তু ভিতরে কিন্তু আগুন অবস্থান করছে। তার মানে আমরা ওই যে পাত্রের ভিতরে আমরা কিন্তু আর্নের ব্যাপারটা দেখেছিলাম নাকি গতদিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এই যে মৃত ব্যক্তির জন্য অনেক সময় কি করি, তাকে পোড়ানোর পর তাকে কি করা হয়, এই যে ক্রিমেশনের পর তার ছাইগুলোকে পাত্রে রাখা হয়। তাহলে বলা হচ্ছে ছাইয়ের ভিতরেও কিন্তু আগুন অবস্থান করে। এখন এই ওন্টেড মানে কি, তার সাথে রিলেটেড বিষয়গুলো। মনে করো যে আমার যদি একজন আত্মীয় এখন মারা যায়, তার ছাইগুলো আমি এই সুন্দর পাত্রে রেখে দিয়েছি, তাই ছাইগুলোকে আমি যখনই দেখবো তার কথা কিন্তু আমাদের মনে পড়বে, তাই না? তাহলে ছাইয়ের ভিতরে আগুন নেই, তাই না, কিন্তু এখানে আগুন বলতে আসলে তার সেই স্মৃতিগুলোকে বোঝানো হচ্ছে। ওন্টেড মানে কি, হ্যাবিচুয়াল, যে ব্যক্তি যে যে কাজগুলো করতো, তার ছাই দেখে হোক, তার ছবি দেখে হোক, তার কথা মনে পড়লে কিন্তু আমাদের মাথায় এগুলো চলে আসে। হুম, তাই এখানে বলা হচ্ছে যে আমরা তার মৃত্যুর পর যে ছাইগুলো আমরা রেখে দিয়েছি, সে ছাইগুলোর মধ্যেও তাদের যে স্মৃতি সেগুলো কিন্তু অবস্থান করে, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবার কবি সিচুয়েশন একটু চেঞ্জ করছেন আবার। ফর দি, এখানে কবি এবার নিজের সম্পর্কে কথা বলছেন। এতক্ষণ ধরে তিনি মৃত ব্যক্তিদের নিয়ে কথা বলছিলেন, তাদের জীবন, তাদের প্রত্যাশা, তাদের আশা,
তাদের উর্দু আরবিতে পরবর্তী ভাষাতে আসা কথা বলছিলেন, কিন্তু এরপর তিনি নিজেকে টার্ম করলেন দি বলে, তাই না? দি বলে সম্বোধন করেছে তোমার জন্য। যে কি করছো, হু, যে তুমি কিনা মাইন্ডফুল অফ দ্য আনঅনার্ড ডেড, তাহলে তুমি যাদেরকে, মাইন্ডফুল মানে কি, স্মরণ করা, তাহলে তুমি যে কিনা আনঅনার্ড ডেড বা এই যে কমন পিপল বা ভিলেজার যারা মারা গেছে তাদের নিয়ে যে তুমি স্মরণ করছো, কথা বলছো, তোমার ক্ষেত্রেও ডাজ, ডাজ এই যে রিলেট, ডাজ রিলেট মানে কি, বলা, হ্যাঁ, এটার সাথে আমি এখানে একটু কালারটা এক করে দিই, মানে ভার্ব একটু দূরে বসে গেছে আর কি। তাহলে বলা হচ্ছে যে তুমি এখন অন্যদের কথা স্মরণ করছো, সে তোমার কথা আবার কি করা হবে, ইন দিস লাইনস, এই লাইনের মাধ্যমে, দেখো কি করা হবে, দেয়ার আর্টলেস টেল, দেখো, তাহলে তুমি যে ব্যক্তি, তুমি এই লাইনের মধ্য দিয়ে বা এই কথার মধ্য দিয়ে যে তুমি তাদের গল্প বলছো, দেখো দেয়ার আর্টলেস টেল, দেয়ার বলতে ওই মৃত ব্যক্তিদের। আর্টলেস কেন বলা হচ্ছে, কারণ এর ভিতরে তো কোনো বিশেষত্ব নেই, তারা তো ছিল কি খুবই কমন, তাদের জন্য হয়তো বিশাল বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হয়নি, তাদের জীবনে হয়তো এমন কোনো অর্জন নেই যে অর্জনগুলো নিয়ে মানুষ কথা বলবে, তাই না? এরকম যেহেতু কোনো অর্জন নেই, তাই তাদের গল্পগুলোকে, টেল মানে গল্প, তাদের গল্পগুলোকে কবি আর্টলেস বলছেন। আর্টলেস, তাহলে আর্টলেস বলতে আমরা কি, যেখানে কোনো আর্ট নেই, কৌশল নেই, বিশেষ কোনো জাঁকজমকতা নেই, ডেকোরেশন নেই, এরকম গল্পগুলোকে বলা হচ্ছে, তাই তো? তাহলে সিম্পল গল্পগুলোকে যে তুমি এখন বলছো, যারা মারা গেছে তাদের গল্পগুলোকে বলছো, ইফ চান্স, ঘটনা তো এমনও হতে পারে, এমন ভাবেও ঘটতে পারে যে বাই লনলি কন্টেম্পলেশন লিড, যে এই যে দেখো, লনলি মানে কি, একাকী, আর কন্টেম্পলেশন মানে হচ্ছে চিন্তা ভাবনা, ধ্যান, এরকম, যে কোনো না কোনো ব্যক্তির হয়তো, দেখো, সাম কিন্ড্রেড স্পিরিট, তাহলে কোন কিন্ড্রেড স্পিরিট দিয়ে কি বোঝানো হচ্ছে, আর শ্যাল ইনকোয়ার, আমি একটু আগে এগুলো একটু ইয়া করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই ফেট, দেখো এখানে কিন্তু আমি ফ্রেজ গুলোকে আলাদা করে ফেলেছি। তো আমি একটু প্রথম থেকেই এখান থেকে আসি, যে ইফ চান্স, যদি ঘটনা এমনটা ঘটেই, কেমন ঘটনা ঘটবে, যে যে বাই লনলি কন্টেম্পলেশন লিড, লিড মানে পরিচালনা করা, হয়তো একাকী নির্জনে বসে, তাহলে বাই লনলি কন্টেম্পলেশন লিড মানে হচ্ছে একাকী নির্জন অবস্থায় বসে থাকার কারণে বা একাকী থাকার কারণে হয়তো এনকারেজড হওয়া, উৎসাহিত হয়ে কি করবে, সাম কিন্ড্রেড স্পিরিট, স্পিরিট বলতে কিন্তু আবার মানুষকে বোঝানো হচ্ছে, যে কোন ব্যক্তি হয়তো কি করবে, শ্যাল, শ্যাল ইনকোয়ার, জানতে চাইবে, দাই ফেট, তোমার জীবন, তোমার ভাগ্য, তোমার জীবন দশা, তোমার গল্প হয়তো কোনো না কোনো ব্যক্তি জানতে চাইবে। তার মানে কবি নিজেকে বললেন যে তুমি আজকে ওই সকল মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলছো, তাদের গল্পকে তুমি বর্ণনা করছো এই কবিতার মাধ্যম দিয়ে, কিন্তু এমনও তো হতে পারে যে একদিন অন্য কোনো ব্যক্তি হয়তো তোমার সম্পর্কে জানতে চাইবে, তাহলে তুমি আজকে যে অন্যদের সম্পর্কে জানাচ্ছ অন্য কাউকে, তোমার সম্পর্কে হয়তো একদিন না একদিন কেউ জানতে চাইবে, তাই না? এই যে শ্যাল ইনকোয়ার মানে জানতে চাইবে, তাই ফেট, ফেট মানে এখানে তার জীবন, তার গল্প, তার কার্যক্রম, এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখি কে জানতে চাই। হ্যাপলি, হ্যাপলি মানে হচ্ছে পারহ্যাপস, সম্ভবত, মানে কবি এখন নিজের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছেন। এতক্ষণ তিনি মৃত ব্যক্তিদের নিয়ে কথা বলছিলেন, কিন্তু এখন তিনি ঘুরে গেলেন তার নিজের দিকে, যে আমি তো এখন বেঁচে আছি, কিন্তু এমন তো ঘটতে পারে যে আমি যখন মারা যাব তখন আমার কথা মানুষের জিজ্ঞাসা করবে। তাই বলছে হ্যাপলি, সম্ভবত, সাম হোয়ারি হেডেড সোয়াইন, দেখো হোয়ারি হেডেড, হোয়ারি হেডেড মানে কি, মানে যার চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এমন কোন সোয়াইন বলতে দেখো কি বোঝানো হচ্ছে। সোয়াইন বলতে কি বোঝায় বলো? মানে স্যার কি ব্যক্তি স্যার, হ্যাঁ মানে বলো বুড়া বলো। বয়স্ক লোক, হ্যাঁ, বুড়া ব্যক্তি লোক, মানে স্যার বয়স্ক ব্যক্তি যার চুল পাকে গেছে নাকি স্যার? না এখানে শেফার্ড বোঝানো হচ্ছে, হ্যাঁ, জি স্যার। মানে হচ্ছে কোনো
রাখাল আর কি, এটা আমরা বলতে পারি। যে হয়তো দেখা যাচ্ছে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, হয়তো সে আমাকে অনেক সময় দেখেছে, তা সে তারও অনেক বয়স হয়ে গেছে, হুম, বৃদ্ধ হয়ে গেছে, হয়তো সে কি করতে পারে। স্যার এই সোয়াইন মানে কি পরিচিত কেউ বোঝায়? হ্যাঁ বলো। এই সোয়াইন মানে কি পরিচিত কেউ বোঝায়? না, পরিচিত না, এখানে পরিচিত বলা হচ্ছে না। সে সোয়াইন বলতে আমরা বুঝবো হচ্ছে শেফার্ড, মানে মেষপালক, ভেড়ার পাল চড়ায় যে রাখাল, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা শুধু এরকম মানে তার দেখা যাচ্ছে যে হয়তো কৃষকও হতে পারে, যে তাকে দেখেছে, হয়তো কবি কি করে বেড়ান, এদিক ওদিক ঘুরে বেড়ান, তাই না? হয়তো এদিক ওদিক ঘুরে বেড়ান, এদিক ওদিক যাওয়া আসা করেন, তা তার সাথে পরিচিত জন হয়ে গেছে এরকম শেফার্ড, কৃষক, হ্যাঁ, তার আত্মীয় স্বজন, এরকম মানে এখন একজনকে বোঝানো হচ্ছে, কিন্তু এটা দিয়ে হয়তো এরকম কবি এখানে কিন্তু পারাস বলছেন, তাই না? এরকম যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো ব্যক্তি হয়তো কি করতে পারে, মেসে বলতে পারে, কি বলবে, যে অফট হ্যাভ উই সিন হিম, যে হয়তো, যে হয়তো ভেড়া বা রাখাল ছিল, চড়াতো, সে হয়তো বলবে যখন কেউ জিজ্ঞাসা করবে, নাকি যে যখন কেউ আমার কথা জিজ্ঞাসা করবে কাউকে, তখন হয়তো আমার পরিচিত যারা, তাই না, আমাকে দেখেছে যারা, তারা হয়তো বলবে যে অফ হ্যাভ উই সিন হিম, আমরা প্রায়ই তাকে দেখতাম এট দ্য পিপ অফ ডন। পিপ অফ ডন মানে ভোরের দিকে, হ্যাঁ, যখন সূর্য উকি দিচ্ছে, ভোর হচ্ছে, এরকম ভোরে আমরা তাকে দেখতাম কি করতে, ব্রাশিং উইথ হাস্টি স্টেপ। দেখো, তাহলে উইথ হাস্টি স্টেপ মানে কি, দ্রুত গতিতে, স্টেপ মানে পদক্ষেপ, পা ফেলে, তাহলে দ্রুত গতিতে কি করছে, হেঁটে চলছে, এবং যখন সে হেঁটে চলছে তখন কি হচ্ছে, ব্রাশিং, ব্রাশ করতে করতে যাচ্ছে, কি, দ্য ডিউ ইজ অ্যাওয়ে। দেখো, তাহলে ব্রাশিং কেন বলা হলো যে, কারণ তিনি যখন ছুটে যান, তখন সকালের যে শিশির, সেগুলোকে তিনি একদম ব্রাশ করতে করতে, মানে কি ব্রাশ করা মানে কি, আমরা যখন মনে করি একটা ঘাসের উপরে যখন আমাদের পাড়া পড়ছে, বা আমরা যখন শিশির যুক্ত ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তখন জিনিসগুলো কেমন যেন ঘষে মেজে একটু ওই জায়গাটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ব্রাশের মতো মুছে যায়, এরকম একটা অবস্থা বোঝায়। তাহলে হয়তো যে তার কোনো ব্যক্তি, হয়তো সে হতে পারে তার পরিচিত কোনো শেফার্ড, হতে পারে কোনো কৃষক, হতে পারে কোনো আত্মীয় স্বজন, সে হয়তো বলবে ওই জিজ্ঞাসার কারণে, হ্যাঁ, যে আমরা তাকে দেখতাম যে সে সকালের দিকে, ভোরের দিকে দ্রুত গতিতে হেঁটে চলছে, কি করতে, কি করার জন্য, টু মিট দা সান, ওই সূর্য দেখার জন্য, হুম, আপন দা আপল্যান্ড লন, বলছে ওই যে দূরের যে লন রয়েছে, ওই যে মাঠ রয়েছে পাহাড়ি এলাকায়, আপল্যান্ড মানে কি, হিলি নাকি, পাহাড়ি, উঁচু উঁচু যে মাঠ রয়েছে, সেখানে তাকে আমরা যেতে দেখেছি দ্রুত গতিতে, কি করার জন্য, ওই সূর্যকে দেখার জন্য, সূর্যের সৌন্দর্যকে অবলোকন করার জন্য। এই, তাহলে এরকম ভাবে হয়তো কবি ভাবছে যে আমার কথাই হয়তো মানুষজন বলবে একদিন যখন আমি মারা যাব, ঠিক আছে। এছাড়াও হয়তো কি বলবে, দেখো কথা কিন্তু চলছে, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে এখানে, তাই না, এটা যদি ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কথা চলছে, যে দেয়ার এট দ্য ফুট অফ ইয়ন্ডার নোলিং বিচ, বলছে ওই যে দেখা যাচ্ছে, দেয়ার মানে কি ওইখানে, এট দ্য ফুট অফ ইয়ন্ডার নোডিং বিচ, এই বিচ মানে হচ্ছে কি বিচ গাছ, হ্যাঁ, নোডিং মানে কি বাতাসে দুলছে, নোট করছে, ইয়ন্ডার মানে কি ওইখানের, ফুট মানে কি গাছের গোড়াকে বোঝানো হচ্ছে। আমরা একটু বিচ ট্রি দেখে আসি, তাহলে কি অর্থ বোঝাতে পারে আমরা দেখতে পাবো। দেখো, মনে করো এই গাছটা বিশাল একটা গাছ নাকি, তা এই গাছের হয়তো পাতা বাতাসে দুলছে, তাই বলছে নোডিং, এটা হচ্ছে বৃষ্টি, এবং তার ফুট বলতে আমরা তার যে গোড়াকে বুঝবো, গাছের গোড়াকে, হ্যাঁ, যে গাছের গোড়ায়, এই যেখানে গোড়া, হ্যাঁ, যেখানে হয়তো কি করতে দেখা গেছে, দেখো বলা হচ্ছে কি, যে এট দ্য ফুট অফ ইয়ন্ডার নোডিং বিচ, ইয়ন্ডার মানে ওইখানের, মানে হয়তোবা সেই পরিচিত ব্যক্তি বা কৃষক বা হচ্ছে শেফার্ড, সে হয়তো যে আমার কথা জানতে চেয়েছে তাকে বলবে যে ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়াতে, তো দ্যাট রেজ ইটস ওল্ড ফ্যান্টাস্টিক রুটস সো হাই। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্যাট বলতে গাছকে বোঝানো হচ্ছে, যে গাছটা কি করছে, রেজ ইটস ওল্ড ফ্যান্টাস্টিক রুটস, রেজ মানে হচ্ছে জড়িয়ে পেঁচিয়ে থাকা, রুটস মানে হচ্ছে কি শিকড়, ফ্যান্টাস্টিক মানে কি সুন্দর আকর্ষণীয়, ওল্ড মানে কি পুরনো, হ্যাঁ,
তাহলে যে আমরা অনেক সময় জানি যে কিছু বট গাছ রয়েছে, হ্যাঁ, বট গাছ বা বিভিন্ন গাছ রয়েছে যার শিকড় গুলো কিন্তু অনেক জড়িয়ে পেঁচিয়ে তার গোড়াতে লেগে থাকে। আমরা যদি একটু দেখি, এখানে তো খুব একটা ওইরকম দেখাচ্ছে না, আমরা যদি একটু ব্যানিয়ান ট্রি দেখি, এই যে মনে করো, হ্যাঁ, এই গাছটা যদি আমরা একটু দেখি, যার শিকড় গুলো কি দেখো, রেডস, রেডস মানে কি জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তো নাকি সবাই? জি স্যার, দেখা এই যাচ্ছে। যে দেখো পুরো লতা পাতা একদম শিকড় গুলো কেমন হয়ে আছে না? এই যে এখানে যদি আমরা একটু দেখি, এই যে শিকড় গুলো, এরকম এরকম বিভিন্ন গাছ কিন্তু আমাদের এলাকাগুলোতে আছে, তাই না? সেখানে আমরা অনেক সময় বসে গল্প করি ইত্যাদি ইত্যাদি। তা হয়তো সেই সেই লোকটা হয়তো বলবে যে এই যে উঁচু হয়ে আছে যে রুট গুলো বা শিকড় গুলো দেখছেন, মানে দেখছেন, ওই শিকড়ের উপরে কি করতে বলা আছে, হিজ লিস্টলেস লেন্থ। দেখো লিস্টলেস, লিডলেস মানে কি অবসন্ন, ক্লান্ত, লেন্থ মানে কিন্তু এখানে বডি বলা হচ্ছে। মানে আমরা বাংলা কথা বলি না যে অনেক সময় হাত পা ছড়িয়ে, দেখো তাহলে হিজ লিস্টলেস লেন্থ উড হি স্ট্রেচ, উড হি স্ট্রেচ মানে কি মানে হাত পা ছড়িয়ে শুয়ে থাকা। আমি যদি একটু বলি, একটু দেখাই, তাহলে সেই সেন্সটা আসবে। উম, এই যে এই লোকটাকে যদি আমরা একটু দেখি কেমন করে শুয়ে আছে, হ্যাঁ, হাত পা ছড়িয়ে এই ব্যক্তি যেমন শুয়ে আছে, হ্যাঁ, এখানে সবাই ব্যায়াম করা বোঝাচ্ছে, দেখতেছে। তা মনে করো এইভাবে আমরা যদি একটু দেখি যে এইভাবে হাত পা শুয়ে ছড়িয়ে হয়তো লিস্টলেস অবস্থায়, অবসন্ন অবস্থায় তাকে কি করতে গেছে, দেখো নুন টাইট, নুন টাইট মানে কি দুপুরের দিকে, দুপুরের দিকে তাকে ওই গাছের গোড়ায় এই যে উঁচু উঁচু যে রুট দেখা যাচ্ছে, শিকড় দেখা যাচ্ছে, এর উপরে তাকে শুয়ে থাকতে দেখা গেছে, হ্যাঁ। এন্ড পোর আপন দা ব্রুক, পোর আপন মানে কি এক দৃষ্টে চেয়ে থাকা, দেখা, ওই যে ক্যানেল বা ব্রুক মানে আমরা জানি হচ্ছে কি ছোট নদী, খাল যেগুলোকে বলি, ক্যানেল, দ্যাট ব্যাবলস বাই, দেখো ব্যাবলস বাই, তাই না, যেগুলো, তাহলে ওই যে গাছ রয়েছে, গাছের পাশে হয়তো কি রয়েছে, ছোট্ট একটা নদী রয়েছে, সেই নদীর পাশে দেখো তাকে আমরা শুয়ে থাকতে দেখেছি। আমরা যদি একটু এই যে মনে করো যদি আমরা এটার কথা একটু ভাবি, এই গাছটা যদি আমরা দেখি যে এই গাছের উপরে এই যে শিকড়ের বা গোড়ার উপরে তাকে শুয়ে থাকতে দেখা গেছে, আর এই যে নদীর পানি বয়ে চলেছে, এই নদীর পানির যে শব্দ, এখানে যদি নদীর পানিটা বয়ে চলছে না, কিন্তু আমরা একটু কল্পনা করতে পারি যে নদীর পানি যখন বয়ে চলে, তখন কেমন হয়, বিভিন্ন ধরনের পানির কি থাকে, ফেনা ওঠে, বুদবুদ ওঠে, ঢেউগুলো আস্তে আস্তে এক ধরনের সাউন্ড করার মাধ্যমে কি এগিয়ে যায়, আর সেটার দিকে সে এক দৃষ্টে তাকে চেয়ে থাকতে দেখা গেছে। তার মানে কি কবি কিন্তু এই কাজগুলো নিজে করেন, তার জন্য আজকে তিনি মনে করছেন যে আমি মারা গেলে আমি যা যা করতাম লোকজন হয়তো সেগুলো স্মরণ করবে, স্মরণ করে করে আমাকে বলবে, হ্যাঁ। তো দেখো বোঝা গেছে কিনা এটুকু? আচ্ছা, কারো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার, বোঝা গেছে। ওকে, সরি একটু, একটু 30 সেকেন্ড, হ্যাঁ, আমি একটু ই করছি।
ওকে, তো আমরা চলে আসি। এরপর দেখো 27 নম্বর স্টেঞ্জাতে কি বলা হচ্ছে, হার্ড বাই ইয়ন উড। ইয়ন মানে আমরা বুঝতেছি বারবার, ইয়ন শব্দটা আসলে কি ইয়ন্ডার অর্থে না, ইয়ন্ডার মানে ওই দূরের, এরকমটা নির্দেশ করার জন্য। ইয়ন্ডার মানে হচ্ছে ওই দূরের, এখানে উড মানে কিন্তু বন বোঝাচ্ছে, বন, হ্যাঁ, উড মানে হচ্ছে বন বোঝায়, হ্যাঁ। আর হার্ড বাই, এখানে হার্ড বাই বলতে আসলে বলা হচ্ছে দেখতে পাওয়া। তাহলে হার্ড বাই ইয়ন উড, ওই যে বনের পাশে তাকে দেখা গেছে। কিভাবে? নাও স্মাইলিং অ্যাজ ইন স্কর্ন, কখনো তাকে দেখা গেছে এক ধরনের বিদ্রুপের হাসি হাসতে। মাটারিং হিজ ওয়েওয়ার্ড ফেন্সিস। আমরা জানি পাগলরা কেমন করে, একটু আমাদের পরিচিত কোনো মানে পাগল দেখেছি আমরা, যদি সেটা একটু স্মরণ করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো আর কি, হ্যাঁ। যে অনেক সময় কি হয় যে পাগলরা মাটার করা মানে কি, মাটারিং মানে হচ্ছে বিড় বিড় করে কথা বলা, হ্যাঁ। যে অনেক সময় দেখেছি রাস্তার পাশ দিয়ে হয়তো কোনো পাগল এক মনে এক ধ্যানে বিড় বিড় করতে করতে হেঁটে চলেছে। তা কবিও এরকমটা করেন, তাই তিনি বলছেন যে হয়তো আমার কথা জিজ্ঞাসা করলে কেউ কেউ আবার বলবে এই কথাই, যে আমরা তাকে দেখেছি ওই বনের পাশে, যে তাকে হাঁটতে দেখেছি, কখনো কখনো সে স্মাইল করছে কিন্তু এক ধরনের বিদ্রুপে। স্কর্ন মানে কি বিদ্রুপ, বিদ্রুপাত্মক হাসি আসছে, তাকে দেখেছি। কখনো তাকে দেখেছি যে তার নিজস্ব কল্পনা, ফেন্সি মানে কি কল্পনা, হ্যাঁ, আবেগ, ছোটখাটো কাজ, ইমাজিনেশন, এই অবস্থাকে মাটারিং করতে করতে যেতে দেখতে গেছে। যে হি উড রোপ, রোপ মানে কি অনেক সময় রেগে যাওয়া, আমরা জানি স্যার মাটারিং কি? খেপে যাওয়া। হ্যাঁ বলো। মাটারিং কি? মাটারিং অর্থ কি? বিড়বিড় করা, বিড়বিড় করা বুঝো, আচ্ছা, হ্যাঁ। নিজের মনে কথা বলা, হ্যাঁ, মানে আস্তে আস্তে, বুঝতে পারছো, এরকম আর কি মাটারিং। তাহলে তাহলে এরকম রোগ মানে কি অনেক সময় খেপে যাওয়ার অর্থ বুঝি আমরা, হ্যাঁ। মানে কি মাঝে মাঝে পাগলটা কি খেপে যায় না, দেখা যাচ্ছে কখনো চোরে চিৎকার করছে, আবার কখনো বিড়বিড় করতে করতে যাচ্ছে। তা এরকম অবস্থায় হয়তো আমি যেহেতু থাকি, আমার কথা লোকজন হয়তো এরকম ভাবে বলবে, বলছে কখনো আবার বলবে যে নাও ড্রুপিং, ড্রুপিং মানে কি ক্লান্ত অবস্থায় থাকা, ও ফুল ম্যান। হয়তো অনেকে আমাকে বলবে যে তাকে দেখেছি সে খুবই ক্লান্ত, সে খুবই মানে কি বলবো দুঃখদায়ক, ঠিক আছে, তো যে দুঃখজনক, আনহ্যাপি একজন মানুষ হিসেবে তাকে দেখা গেছে। লাইক ওয়ান ফরলন, ঠিক একজন ব্যক্তির মতো যে সবসময় কি থাকে, ফরলন মানে কি নির্জন, একাকিত্ব পছন্দ করে, এমন ব্যক্তির মতো আমি হয়তো চুপ করে কোথাও গিয়ে বসে থাকি, হ্যাঁ। কখনো আমি দেখা যাচ্ছে মন খারাপ হয়ে বসে থাকি। এইগুলো হয়তো লোকজন বলবে যে আমরা তাকে দেখেছি এই অবস্থা দিয়ে তাকে যেতে, এখানে বসে থাকতে, কখনো গালাগালি করতে, কখনো রেগে যেতে, কখনো মাটারিং করতে, হ্যাঁ। এরকম বিভিন্ন অবস্থানে লোকজন আমাকে এখন যেহেতু দেখে, তাই আমি মারা গেলেও লোকজন আমার সম্পর্কে এই কথাগুলো বলবে, হ্যাঁ। এছাড়া আরো কি বলতে পারে, অর ক্রেজড উইথ কেয়ার, অর ক্রসড ইন হোপলেস লাভ। অনেক সময় মানুষ কি কি হয় যে বিভিন্ন রকমের, কেয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে ইচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাজ কর্ম, এইগুলো নিয়েও মানুষ কিন্তু অনেক সময় কি হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, ক্রেজড হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, হ্যাঁ। একজন মানুষ যখন পরিবার, বিজনেস এইগুলো নিয়ে থাকে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন চিন্তা ভাবনায় সে অনেকটা মাতালের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। তা হয়তো লোকজন আমাকে বলবে যে আমরা তাকে এইভাবে তাকে দেখেছি। অথবা ক্রসড ইন হোপলেস লাভ, অনেকে হোপলেস মানে কি আশাহীন, হয়তো কাউকে ভালোবাসছে গভীরভাবে, সেই ভালোবাসায় হয়তো সে প্রত্যাখ্যাত হয়েছে, ছ্যাঁকা খেয়েছে, নাকি সেই ছ্যাঁকা খাওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে মন খারাপ করে তাকে আমরা ওই রাস্তার পাশে, বনের পাশে বসে থাকতে দেখেছি বিষণ্ণ ভাবে। এই যে ও ফুল মানে কি বিষণ্ণ ভাবে, হ্যাঁ, মাথা নিচু করে, ড্রুপিং মানে কি মাথা নিচু করে বসে থাকা। কেমন ভাবে আমরা যদি একটু দেখি, আহ দেখো এরকম করে মানুষ বসে থাকে না চুপচাপ, হ্যাঁ। তো এরকম হয়তো দেখে মন খারাপ করে একা একই বসে থাকতে দেখা গেছে, হ্যাঁ, এরকম গাছের পাশে, বনের পাশে, হ্যাঁ। তো কবি নিজেকে মানে প্রকাশ করছেন যে আমি আসলে কিভাবে থাকি, হ্যাঁ। দেখো এইভাবে হয়তো একই গাছের পাশে চুপ মেরে বসে আছে, দুঃখে কষ্টে বসে আছে, হ্যাঁ।
তো এইভাবে কবি কিন্তু তার বর্তমান পরিস্থিতিটা, এই দেখো এগুলো যদি আমরা একটা কল্পনা নিয়ে আসি তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, হ্যাঁ, যে আসলে কি বলতে চাচ্ছেন কবি। তো যাই হোক, যে প্রেমে ব্যর্থ হয়ে বা হচ্ছে বিভিন্ন কাজের চাপে একা একই তাকে বসে থাকতে দেখা গেছে, পাগলের মতো তাকে ঘুরে বেড়াতে দেখা গেছে, কখনো কখনো বিদ্রুপাত্মক হাসি আসতে দেখা গেছে। এই বিভিন্ন ধরনের কথা হয়তো তিনি বলেছেন, হ্যাঁ, মানে বা তিনি ভাবছেন যে মানুষ আমার সম্পর্কে বলবে। আচ্ছা, তো এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? স্যার জি না। তাহলে আমরা 28 নম্বর স্টেজে চলে যাই। তাহলে কবি যখন জীবিত ছিল তখন মানুষ হয়তো তাকে যেভাবে দেখেছে, মানুষ তাহলে কবি মারা যাওয়ার পর মানুষ যখন তাকে তার কথা জিজ্ঞাসা করবে তখন হয়তো মানুষ তার সম্পর্কে এই কথা বলবে। কবি আজকে জীবিত থাকা অবস্থায় বসে বসে নিজের কথা নিজে কল্পনা করছে। এমনটা হতে পারে, এবার বলছে ওয়ান মর্ন, সেই লোকটা কিন্তু কথা বলেই যাচ্ছে এখন, নাকি যে একজন হয়তো বা বলবে যে আমরা তাকে এখানে দেখেছি সেখানে দেখেছি, এখানে থাকতো ওখানে থাকতো, কিন্তু হয়তো একদিন সকালে আই মিসড হিম, আমরা তাকে মিস করলাম আর দেখতে পেলাম না, অন দা কাস্টম হিল। কাস্টম মানে কি বলতো? এখানে এখানে কাস্টম মানে হচ্ছে কি হ্যাবিচুয়াল। চিরাচরিত। হ্যাঁ, মানে এখানে হ্যাবিচুয়াল বোঝানো হচ্ছে যে কবি প্রতিদিন ওই পাহাড়ে যেত, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠতো, উঠে সূর্য ওঠার আগেই দ্রুত বেগে চলে যেত ওই ছোট পাহাড়ে, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি সূর্য ওঠা দেখতেন। হ্যাঁ, তা সেই কাস্টম হিলে হয়তো তাকে আজকে আমরা মিস করছি, তাকে আর দেখা যাচ্ছে না। অথবা অ্যালং দা হিথ, অথবা ওই যে ফাঁকা মাঠ বনের পাশে যেখানে সে বসে থাকতো সেখানে আজ সে নেই, তাকে আমরা মিস করছি। and near his favorite tree, এবং তার সেই প্রিয় গাছ যেখানে সে প্রায়ই বসে থাকতো, হ্যাঁ, তাকে আমরা সেখানে মিস করছি, মানে সে আজকে নেই। তাহলে প্রথমে একদিন সকালে গেল, বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা যাও। অ্যানাদার কেম, অ্যানাদার মানে কি? অ্যানাদার ডে। তাহলে একদিন সকালে দেখলাম যে তাকে আমরা যেখানে দেখতাম সেই জায়গাতে সে আর নেই। আরেকটা দিন চলে আসলো, অ্যানাদার কেম, আরেকটা দিন আসলো, নর ইয়েট, তারপরও আমরা পেলাম না। কোথায়? বিসাইড দ্য রিল, ওই যে নদীর পাশে, খালের পাশে তাকে আমরা দেখলাম না। নর অফ দ্য লন, আমরা তাকে ওই যে পাহাড়ের উপরে যে লন রয়েছে, তাই তো, চারণ ভূমি রয়েছে, সমতল ভূমি রয়েছে, সেখানেও তাকে আমরা দেখলাম না। নর অ্যাট দ্য উড, অথবা তাকে আমরা বনের পাশেও দেখলাম না। এই যে ওয়াজ হি, তাই তো, সে সেখানে নেই। তার মানে তার কি হলো? তো যে মানুষটা কবির কথা বলবে সে হয়তো একদিন বলবে যে আমরা তাকে এই জায়গায় দেখতাম, এইগুলো করতাম, কিন্তু হঠাৎ করে দেখলাম এই এই জায়গাগুলোতে আসে নেই। তাহলে কি হলো? কবি গেল কই? তারপরে একদিন কি হলো? দ্য নেক্সট, পরবর্তী দিন, মানে তৃতীয় দিনে নাকি, উইথ ডায়ার্জেস, দেখো, তাহলে ডায়ার্জেস ডিউ ইন স্যাড অ্যারে। আমরা একটু দেখে আসি যে কিভাবে আচ্ছা, এখানে আসলো না, একটু তাহলে চেঞ্জ করি। আচ্ছা, এই যে এভাবে তো আমরা দেখেছি নাকি আমাদের আহ, ধর্ম অনুসারে বিভিন্ন ভাবে যখন মানুষ একজন মারা যায় তখন তাকে কি করা হয়? তাকে বহন করে নিয়ে যাওয়া হয়, তাই না? হয়তো দেখা যাচ্ছে এই যে আমরা দেখছি এগুলো, বিভিন্ন ধরনের ছবি, এই যে এখানে আমরা দেখছি, বুঝতে পারছো যে মানুষ কি করছে? মৃত ব্যক্তিকে হয়তো তারা শোকাবহ যে ড্রেস, এই যে স্যাড অ্যারে মানে কি পোশাক, এই জাতীয় মৃত্যুর সময় ধর্ম অনুসারে মানুষ কি স্যাড, তাই তো, বা হচ্ছে শোকের ড্রেস পরিধান করে। তো এরকম
কবি তাহলে কবিকে যে খুঁজছিল, হঠাৎ করে সে দেখলো কি যে তাকে কি করা হচ্ছে, এই ডায়াসিস মানে হচ্ছে সঙ্গীত, শোক সঙ্গীত। বিভিন্ন ধর্মে আমরা জানি, বিশেষ করে হিন্দু ধর্মে, আমাদের খ্রিস্টান ধর্মেও আছে, চার্চ ভিত্তিক। হ্যাঁ, যখন একজন মৃত মানুষকে কবর দিতে নিয়ে যাওয়া হয়, তখন যে হলি টেক্সট রয়েছে সেগুলো সুর করে গাইতে গাইতে বা পড়তে পড়তে তাকে নিয়ে যাওয়া হয়। তাই দেখা গেল পরের দিন, তৃতীয় দিনে, যে এরকম শোকাবহ ড্রেস পরে কিছু মানুষ কি করছে দেখো, স্লো, তারা ধীরে ধীরে, স্লো মানে কি ধীরে ধীরে, থ্রু দা চার্চ ওয়ে পাথ, চার্চের দিকে কি করা হচ্ছে, তাকে উই স হিম বর্ন, এই বর্ন মানে কি নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া। যে দেখা গেল যে কবিকে আমরা খুঁজছি, সে তাকে আমরা প্রথম দিন দেখলাম না, দ্বিতীয় দিন দেখলাম না, হঠাৎ করে দেখলাম তৃতীয় দিন, সে হয়তো এতদিন অসুস্থ ছিল, তৃতীয় দিনে হয়তো সে মারা গেছে, তাকে এখন চার্চের পথে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, দেখো স হিম বর্ন, বর্ন মানে কি বহন করে নিয়ে যাওয়া ধীরে ধীরে। এরপর যাই হোক, তাকে চার্চে নিয়ে যাওয়া হলো, চার্চের কার্যক্রম শেষ করার পর তাকে কবর দেওয়া হয়ে গেল। মানে কবি নিজের কথা ভাবছে কিন্তু এখন, হ্যাঁ, কবি নিজের কথা কল্পনা করছে, আমি যখন মারা যাব তখন এই ঘটনাগুলো হয়তো ঘটবে। এরপর অ্যাপ্রোচ অ্যান্ড রিড, যা কবিকে মনে করো সমাধিস্থ করা হয়েছে, তারপর বলা হচ্ছে অ্যাপ্রোচ অ্যান্ড রিড, সেই কবর বা যে টম বা যে মেমোরিয়াল দেওয়া হয়েছে কবির কবরের উপরে, সে কবরই যেন মানুষজনকে বলবে যে অ্যাপ্রোচ, এগিয়ে আসো এবং পড়ো। কারণ কি, ফর দাও কানস রিড, কারণ তুমি তো পড়তে পারো, অতএব পড়ে দেখো। এই যে তার লে, লে মানে কি, লে বলতে ওই যে মেমোরিয়াল, যার উপরে তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তার নাম, তার পিতার নাম, তার বাবার নাম ইত্যাদি যে লেখা হয়েছে নাকি, সেগুলো তুমি এখন পড়ো। কারণ কি, গ্রেভড অন দ্য স্টোন বিনিথ ইয়ন এইজ থর্ন, দেখো তাহলে তাকে কবর দেওয়া হয়েছে, কবিকে হয়তো কবর দেওয়া হবে একটা বিশাল গাছের নিচে। সে গাছের নিচে যখন তাকে কবর দেওয়া হবে, সে কবরের উপরে বিশাল স্টোন দিয়ে তার গ্রেভটাকে তৈরি করা হবে নাকি, আর সেই স্টোনের উপরে বিভিন্ন কথা লিখে দেওয়া হবে। আর হয়তো কবি বা ওই যে মানুষগুলো, যে মানুষটা কিন্তু কথা বলছে, তাহলে কি আমরা কিন্তু দুইজন মানুষের উপস্থিতি পাচ্ছি এখন এই জায়গাতে, যে একজন জিজ্ঞাসা করেছে একজন মানুষকে কবির সম্পর্কে বলতে, সে হয়তো বলবে যে আসো দেখো, ওই যে দেখো, ওই যে গাছের নিচে, ওই যে পুরনো যে গাছ, ওই গাছের নিচে যে একটা কবর দেখতে পাচ্ছ, ওই কবরে আমাদের কবি শুয়ে আছে। হ্যাঁ, তা দেখো, পড়ো এখানে কি লেখা আছে, এরকম হয়তো বলবে। এইভাবে কবি কল্পনাতেই নিজের মৃত্যু সম্পর্কে যেন বলছেন। হুম, তো এটুকু বোঝা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এমনি কারো সমস্যা কোনো? নো স্যার। ওকে। এরপর আমরা চলে আসি, দেখো এপিটাফ। তাহলে কিন্তু এত, তাহলে কবি নিজের সহ বাকি কবিতা কিন্তু অলরেডি শেষ, এই পর্যন্ত মেইন কবিতার অংশটা শেষ। এখন কবি মারা যাওয়ার পর কবির কবরের উপরে কি কি লিখে দেওয়া হবে, এই যে বলছে না যে আসো এবং পড়ে দেখো, তাহলে প্রথম যেন ওই যে শেফার্ড, অপরিচিত লোককে যে আসলে কবির সম্পর্কে জানতে যাচ্ছে, তাকে যখন বলছে, তখন কি বলবে, এই যে আসো, এসে দেখো, এই যে কবর দেখছো কবির, এই কবরের উপরে কি লেখা আছে সেগুলো পড়ো। এবার কি কি লেখা থাকতে পারে সেটা এখন কবি বলছে যে আমি মারা যাওয়ার পর আমার কবরের উপরে হয়তো এই কথাগুলো লেখা থাকবে। হুম, তো যাই হোক, হেয়ার রেস্ট হিজ হেড আপন দ্য ল্যাপ অফ আর্থ, তখন হয়তো সেই ব্যক্তি বলবে দেখো, হেয়ার রেস্ট, এখানেই শুয়ে আছে, হিজ হেড মানে মাথা রেখে, হ্যাঁ, আপন দ্য ল্যাপ অফ আর্থ, ল্যাপ মানে কি কোল, হ্যাঁ, তাহলে মাটির কোলের উপরে মাথা রেখে এই যে দেখো কবি এখন শুয়ে আছে। আ ইউথ, সে ছিল এমন একজন ব্যক্তি, টু ফরচুন, হ্যাঁ, ফরচুনের কাছে, এবং টু ফেমের কাছে, দেখো টু ফেম, সে কেমন ছিল, আননোন, অপরিচিত, মানে অজানা ছিল। মানে কি, কবি তো বলতে আছে যে কবি হয়তো অনেক বেশি শিক্ষিত নন, অনেক হয়তো তার জ্ঞান নেই, তার হয়তো অনেক খ্যাতি নেই, এবং ফরচুন তাকে হয়তো ফেভার করেনি, আর এই কারণে হয়তো সে নামি দামি অনেক ব্যক্তিতে রূপান্তরিত হতে পারেনি।
তাই হয়তো যে ব্যক্তি কবির কথা বলছে সে হয়তো বলবে যে আসো দেখো এই যে কবরে আমাদের কবি সমাহিত আছে, ঠিক আছে তো, তিনি এখন মাটির কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। হ্যাঁ, যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় খুব একটা খ্যাতি অর্জন করতে পারেনি, খুব একটা ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হয়নি, তাই না? তো যাই হোক, তারপরে বলছে ফেয়ার সায়েন্স। ফেয়ার সায়েন্স বলতে আধুনিক চিন্তা ভাবনা, আধুনিক জ্ঞানকে বোঝানো হচ্ছে। ফেয়ার সায়েন্স ফ্রাউন নট অন হিজ হাম্বল বার্থ। দেখো বলছে অন হিজ হাম্বল বার্থ, মানে কি হাম্বল বার্থ মানে কি খুবই কমন জন্ম লাভ করা। হ্যাঁ, তিনি খুবই হয়তো সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি হয়তো অনেক বেশি শিক্ষিত হতে পারেননি, বা তিনি হয়তো জ্ঞান বিজ্ঞানে অত পারদর্শী হতে পারেননি, কিন্তু তিনি কখনোই আধুনিক জ্ঞানের প্রতি বিতৃষ্ণা প্রদর্শন করেননি। হ্যাঁ, এই ফাউন্ড মানে হচ্ছে কি বিতৃষ্ণা প্রদর্শন করা, তাহলে ফাউন্ড নট, ঠিক আছে তো, ফাউন্ড নট তাহলে কি তিনি এই যে অন হিজ হাম্বল বার্থ, তিনি একটা কমন পরিবারে অশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ফেয়ার সায়েন্সকে কখনো কি এড়িয়ে যাননি, বরং তিনি জ্ঞান অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং বলেছেন মেলানকলি দেখো মার্ক হিম, আর দুঃখ যেন সবসময় দেখো ফর হার ওন। দেখো আমরা বলতে পারি কি, মনে করো একজন ব্যক্তি খুবই দুঃখে থাকে, সবসময় কষ্টে থাকে, তাই আমরা আমাদের সবাই কথায় কথায় বলি না যে দুঃখ যেন এই ব্যক্তিকে চিহ্নিত করে রেখেছে তার নিজের মনে করে। হ্যাঁ, নিজের বলে সে যেন দুঃখ যেন তাকে কি করেছে, চিহ্নিত করে রেখেছে। সেটা দুঃখ ছাড়া, মানে তাকে দুঃখ ছাড়া যেন আর কেউ চিনে না, দুঃখ যেন শুধু তাকেই পায়। যত দুঃখ এই মানুষের, হ্যাঁ, কত রকম ঘটনা ঘটছে তার জীবনে, যে সবসময় তাকে দুঃখেই জীবন যাপন করতে হয়। তা দেখো এখানে ফরচুন, ফেম, মেলানকলি এইগুলোকে কিন্তু তিনি পার্সনিফাই করেছেন। হ্যাঁ, পার্সনিফাই করে দেখেন ফর হার ওন, মানে মেলানকলি কবিকে সবসময় তার নিজের মনে করতো। নিজের মনে করা মানে কি, মানে দুঃখ সবসময় তার সাথে থাকতোই, তাকে কখনো আমরা হাসি মুখে হাসতে দেখিনি, মানে কি খুশি মনে হাসতে দেখিনি, তাই না? এরকম একটা ব্যাপার যেন ওই ব্যক্তি কবির সম্পর্কে বলবে। হুম, আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এবার ৩০ নম্বরে পড়ি। দেখো লার্জ ওয়াজ হিজ বাউন্টি। বাউন্টি মানে কি মহানুভবতা, যে তিনি ছিলেন খুবই মহানুভব একজন ব্যক্তি। লার্জ মানে বড় হৃদয়ের একজন মানুষ। দেখো হিজ সোল সিনসিয়ার, এবং সবকিছুতে তিনি ছিলেন খুবই সিনসিয়ার একজন ব্যক্তি, একাগ্র একজন ব্যক্তি, সৎ একজন ব্যক্তি, ঠিক আছে তো। তাহলে হয়তো তার অনেক ধন সম্পদ ছিল না, কিন্তু জ্ঞানে তিনি ছিলেন খুবই গভীর। তিনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি, কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তার বিশাল গভীরতা ছিল। এছাড়া কি বলা হচ্ছে, যে হয়তো কবি সম্পর্কে সেই লোকটা বলবে যে এই লোকটা ছিল খুবই দয়ালু। হুম, এই লোকটা ছিল কি খুবই মহানুভব, এবং তার হৃদয় ছিল কি খুবই বড়। হ্যাঁ, এবং বলা হচ্ছে কি হেভেন, এই স্বর্গ হয়তো কি করেছে, ডিড রিকম্পেন্স। দেখো তাহলে ডিড এখানের সাথে আমরা মিলিয়ে নিই, ডিড সেন্ড, যে হেভেন হয়তো পাঠিয়েছে, কি পাঠিয়েছে, আর রিকম্পেন্স একটা ক্ষতিপূরণ। অ্যাজ লার্জলি মানে কি, লার্জলি মানে কি বলবো আমরা, উদার ভাবে। হ্যাঁ, যে স্বর্গ যেন তাকে হয়তো খ্যাতি দেয়নি, তাকে হয়তো অনেক সম্পদ দেয়নি, কিন্তু তার এই খ্যাতি সম্পদের ক্ষতিপূরণ হিসাবে তাকে যেন একটা বড় হৃদয় দিয়েছে, এটা যেন স্বর্গ থেকে এসেছে তার কাছে। হ্যাঁ, তাহলে এই যে তার হয়তো খ্যাতি ছিল না, তার হয়তো সম্পদ ছিল না, তার হয়তো সৌভাগ্য ছিল না, কিন্তু তার ছিল কি বড় একটা হৃদয়, মহৎ একটা হৃদয়। হ্যাঁ, আর সেই হৃদয়টাই যেন স্বর্গ থেকে পাওয়া একটা ক্ষতিপূরণ। হুম, তাই বলা হচ্ছে কি হি গেভ, হি বলতে কিন্তু কবিকে বোঝানো হচ্ছে, কবি নিজের কথা অন্যের মুখ দিয়ে বলাচ্ছেন, যে হি গেভ টু মিজারি। এই মিজারি বলতে কি, যে সকল মানুষ দুঃখ কষ্ট থাকে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে যে সকল মানুষ দুঃখে কষ্টে থাকে তিনি তাদেরকে দেন অল হি হ্যাড, তার যা আছে তাই। আসলে তার আছেটা কি, আর টেয়ার, টেয়ার মানে কি কান্না। তাহলে তিনি অন্যের বিপদে হয়তো অনেক সম্পদ সম্পদ দিয়ে, তাকে হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু তার যা আছে এই যে একটু সহানুভূতি, হ্যাঁ একটু কান্না, এটাই হয়তো তিনি ওই দুঃখ কষ্ট যুক্ত যে মানুষ তাদেরকে দিতেন, মানে তাদের পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করতেন, যে অন্তত
একটা সান্ত্বনা দিয়েও তিনি তাদেরকে হেল্প করার চেষ্টা করতেন। হ্যাঁ, আর এই কারণে তিনি বলছেন কি, হি গেইনড, হি মানে কবি, কবি যেন অর্জন করেছে, ফ্রম হেভেন, স্বর্গ থেকে, কি অর্জন করেছে, আ ফ্রেন্ড, একজন বন্ধুকে। হ্যাঁ, মানে সৃষ্টিকর্তাকে সে যেন বন্ধু হিসাবে পেয়েছে। দেখো, ইট ওয়াজ অল হি উইশড, কারণ সারা জীবন সে শুধু এটাই প্রত্যাশা করেছে যে আমার সৃষ্টিকর্তাকে বন্ধু হিসাবে চাই, আমি ঈশ্বরকে, আল্লাহকে আমার সঙ্গী হিসাবে চাই। তাই সে হয়তো সম্পদ আশা করেনি, সে হয়তো খ্যাতি অর্জন করেনি, কিন্তু সে যেটা চেয়েছে সেটা হলো কি, অন্য মানুষের প্রতি তার যে সহানুভূতি, তার যে সান্ত্বনা বোধ, তার যে কনসোলেশন, হ্যাঁ, এইগুলো যেন তিনি স্বর্গ থেকে কম্পেন্স হিসাবে, নাকি রিকম্পেন্স, ক্ষতিপূরণ হিসাবে পেয়েছিলেন। এছাড়াও তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে সৃষ্টিকর্তাকে তিনি সবসময় তার কাছে পাবেন, তা কেন তিনি এগুলো সবই পেয়েছেন। খ্যাতি পাননি, যশ পাননি, সম্পদ পাননি, এগুলোর জন্য তিনি দুঃখ বোধ করেন না। হ্যাঁ, তো এই কবি কিন্তু নিজের সম্পর্কে এগুলো বলছেন। এরপর লাস্ট আমরা স্টেজে চলে আসি, নো ফার্দার, অতএব কবি সম্পর্কে বলছে নো ফার্দার সিক, যে আর খুঁজতে যেও না, হিজ মেরিটস টু ডিসক্লোজ। মেরিটস মানে কি, ভালো গুণ, নাকি তার কি কি ভালো গুণ আছে তোমার এত খুঁজতে যাওয়ার আর দরকার নেই। তাহলে কি, ওই যে প্রথম ব্যক্তিটা, যে ব্যক্তি কোনো কিছু জানতে চেয়েছে, নাকি তাকে হয়তো দ্বিতীয় কোনো ব্যক্তি যখন বলবে কবি সম্পর্কে, সে হয়তো সেই লোকটাকে এই বলবে যার কবি সম্পর্কে জানার কিছু নেই, যার তার যা মেরিট আছে, তার মেরিট গুলোকে, তার যে জ্ঞান রয়েছে, তার যে ভালো গুণ রয়েছে, সেই গুণগুলোকে এইভাবে আর প্রকাশ করার দরকার নেই। তাই বলছে শুধু গুণ নয়, ড্র হিজ ফেইলিটিস, ফেইলিটিস মানে কি, তার যে অপরাধ, সেগুলোকেও টেনে বার করার দরকার নেই, ফ্রম দেয়ার ড্রেড অ্যাবোর্ড। ড্রেড অ্যাবোর্ড মানে কি, কবরকে বোঝানো হচ্ছে, যে একজন মানুষকে নিয়ে আমরা যে যত বেশি কথা বলবো, তত তার গুণ, তার পাপ গুলো বেরিয়ে আসবে। আর এই পাপ গুলো যখন বেরিয়ে আসবে, তখন হয়তো কবরে ওই ব্যক্তি কি কষ্ট পাবে। হ্যাঁ, তাই বলছে তার যে ড্রেড অ্যাবোর্ড, ড্রেড মানে কি ভয়ানক, কবর কি আমাদের কাছে অবশ্যই ভয়ানক না, তো এরকম ভয়ানক যে অ্যাবোর্ড, এই যে কবরস্থান, সেখান থেকে তার এই ফেইলিটি গুলোকে আর টেনে বার করার দরকার নেই। যে মারা গেছে, তার ভালো গুণ, তার মন্দ গুণ নিয়ে সে থাকুক, তার সম্পর্কে এত কথা বলা আমাদের আর দরকার নেই। হ্যাঁ, কারণ কি বলা হচ্ছে কি, দেয়ার, দেয়ার মানে কি, কবরস্থানে বা কবরের ভিতরে, দে বলতে তার ভালো গুণ আর তার মন্দ গুণ, অ্যালাইক এন্ড ট্রিমলিং, অ্যালাইক মানে কি একই ভাবে কি করছে, অবস্থান করছে এবং আশা করছে, হোপ, রিপোজ। দেখো, এক ধরনের আশা নিয়ে তারা অবস্থান করছে কোথায়, ওই কবরে। হ্যাঁ, তাহলে এখানে রিপোজ মানে কি, অবস্থান করা, থাকা, শুয়ে থাকা ইত্যাদি বোঝাচ্ছে। তাহলে যে ব্যক্তি আজ মারা গেছে, সেই ব্যক্তির ভালো গুণ, মন্দ গুণ সবকিছুই আজ তার কবরের সাথে, তার সাথে যেন শুয়ে আছে, এবং সেই ভালো গুণ, মন্দ গুণ গুলো কি করছে, ট্রিমলিং করছে, কাঁপছে ভয়ে, তাই তো, যে ভালো গুণ বেশি নাকি ওই লোকের খারাপ গুণ বেশি। তাহলে যদি ভালো গুণ হয় তাহলে সে মুক্তি পাবে, আর যদি খারাপ গুণ হয় তাহলে সে অবশ্যই শাস্তি পাবে। তাই বলা হচ্ছে যে কবি আজকে যে মারা গেছেন, সে যে শুয়ে আছে, অতএব তার ভালো গুণ, মন্দ গুণ এগুলো নিয়ে আর কথা বলে তাকে আর কষ্ট দেওয়ার দরকার নেই, বরং সে কি করছে, দ্য bosom of his friend, সরি, দ্য bosom of his father and his God। তাহলে সে অবস্থান করছে কোথায়, কবরে, এবং একই সাথে আশা করছে সৃষ্টিকর্তার কাছ থেকে কি পুরস্কার পাবে সেটা। হ্যাঁ, bosom, the bosom of his father and his God। তাহলে bosom মানে কি, আন্তরিক, এটা তো কর্ডিয়াল, ডিয়ার। তাহলে সে হয়তো আশা করছে যে আমি হয়তো সৃষ্টিকর্তার কাছে প্রিয় ব্যক্তি হিসাবে পরিগণিত হব, কনসিডার্ড হব, তাই না, যে আমি যখন মারা যাব। কারণ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কার সম্পর্কে বলা হচ্ছে, পুরোটাই কিন্তু কবির সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, তাই যে ব্যক্তি কবির সম্পর্কে বলছে, সে যেন দ্বিতীয় ব্যক্তিকে নিষেধ করছে যে আর বেশি কথা বলে তাকে ডিস্টার্ব করার দরকার নেই। কারণ সে এমনিতেই ডিস্টার্ব অবস্থায় রয়েছে, নাকি, যে পৃথিবীতে তার কাজ অনুসারে, তার ভালো গুণ অনুসারে, তার পাপ অনুসারে তাকে বিচার করা হবে।
আর সেই জন্য তো সে একটা দোদুল্যমান আশা নিয়ে অবস্থান করছে যে আসলে সে কি সৃষ্টিকর্তার মানে সহানুভূতি পাবে, নাকি আসলে সৃষ্টিকর্তার সামনে থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। এই ভয়ে সে এমনি আছে, তাকে নিয়ে আর বেশি কথা বলে তাকে আর কষ্ট দিতে চায় না। এরকম কথাগুলো কিন্তু আসলে কবি সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই পর্যন্ত হলো আজকের এই কবিতাটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও কোনো একটু সমস্যা থাকে আমার সাথে একটু শেয়ার করতে পারো। হ্যাঁ, তাহলে কোনো কথা আছে? না স্যার, স্যার ভালোই লাগলো কবিতাটা স্যার, অনেক সুন্দর স্যার কবিতাটা। সুন্দর না? হ্যাঁ। জি স্যার। যদিও স্যার অনেক লম্বা, কিন্তু স্যার প্রথমে কোনো স্বাদ পাইনি স্যার, কিন্তু এখন শেষের দিকে বুঝতে পারলাম, খুব ভালো লাগলো স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি বিশেষ গুড। করে স্যার আমাদের স্যার হুম হুম। আমাদের সর্বশেষ বিষয় যেটা জানা গেল, তাহলে স্যার আমাদের আমাদের যেটা গুরু এবং কি স্যার আমাদের ভগবানের এর প্রতি আমাদের মানে কৃপা পাওয়ার জন্য বসম, মানে এটাই আমাদের হ্যাঁ হ্যাঁ, সর্বশেষ কথা আর কি আমরা স্যার। তার তার বোঝো মানে আমরা দুটো জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে আন্তরিকতা, আর হচ্ছে বোঝো মানে আমরা বুঝতে পারি তার কোল, যে তার কোলে আমরা জি আশ্রয় স্যার। নেওয়ার জন্য আশা করে থাকি, তাই না? যে আমরা তার তার কৃপা অনুগ্রহ আছে পাবো, স্যার। আমরা তার কাছ থেকে হ্যাঁ। আশীর্বাদ পাবো। হ্যাঁ, যে মারা যাওয়ার জি পরেও স্যার। যেন আমরা তার কাছ থেকে ফেভার আশা করতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমরা জি স্যার। কবরেও কিন্তু ভয়ে থাকি যে কবে আমার বিচার হবে, কবে আমার পাপ এবং আমার যে ভালো গুণ মন্দ গুণ এগুলো নিয়ে বিচার করে আমাকে, আমি আসলে কোন দিকে যাবো। যেমন পরীক্ষা হয় না আমাদের নাকি, আমি যতই হবে প্রিপারেশন স্যার। জি ভালো নিয়ে স্যার। নিই না কেন, আমার কিন্তু পরীক্ষার আগে একটা ভয় কাজ করে। তা যে ব্যক্তি মারা যাচ্ছে সে তো নিজেই ভয়ে থাকে কবরে, নাকি? যে আমি ভালো কাজ জি করার স্যার। চেষ্টা করেছি, আমি জানি না এখন আমার পাপ গুণগুলো কি হতে পারে। তা দিয়ে বিচার করে আমি কি সৃষ্টিকর্তার করুণা পাবো, নাকি সৃষ্টিকর্তার কাছ থেকে শাস্তি পাবো। তাই এরকম একটা সেন্স জি স্যার। বোঝানো হচ্ছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আহ, নামা ইসলাম, শুনতে পাচ্ছ জি কথা? স্যার, আচ্ছা। ভালো। হুম, ভালো লাগছে কবিতাটা? আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে রমজান, কি অবস্থা? জি স্যার, এই তো স্যার ভালোই লাগছে, সমস্যা নেই। ওকে। রাতুল, রাতুল কি লাইনে আছো? জি স্যার। আচ্ছা, তো পড়াশোনা হচ্ছে তো নাকি? এই তো স্যার হচ্ছে, স্যার সেকেন্ড ইন কোর্স আবার দিয়ে দিছি। ইন কোর্স কি শুরু হচ্ছে না চলছে নাকি শুরু হবে? তো সামনের মাসে শুরু হবে বললো, সেকেন্ড ইন কোর্স। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, এখন যেভাবে হোক নিয়ন্ত্রণ তো করতেই হবে, তাই না? দুই দিকে একটা ব্যালেন্স নিয়ে এসে আমাকে স্যার ঠিক আমার করার। হ্যাঁ, মাহবুব। স্যার 8 নাম্বার স্ট্যান্ডার্ডে স্যার একটা লাইন আছে যে দেয়ার হোমলি জয়েস এন্ড ডেস্টিনি অবসকিউর। স্যার এখন অবসকিউরটা মানে কি? অবস্কিউর মানে হচ্ছে অজানা, মানে হচ্ছে কনসিডার থাকা, গোপন থাকা, হিডেন থাকা। হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে। জি স্যার। হুম, 8 নম্বর, তাই তো? হ্যাঁ, এই আট জায়গাটা। নাম্বার স্যার। হুম হুম হুম। দেখো, তাদের দেয়ার হোমলি জয়েস অ্যান্ড ডেস্টিনি অবস্কিউর, মানে তাদের যে ডোমেস্টিক লাইফ, তাদের যে আনন্দ, হ্যাঁ, স্ত্রী সন্তান নিয়ে তাদের যে আনন্দ, এবং তাদের যে ভাগ্য, এই সব কিছুই সাধারণ মানুষ যা কিছু অর্জন করে, ভোগ করে, মানুষের কাছে অতটা জানা থাকে না। এমনকি তাদের ভাগ্য তাদের প্রতি সুপ্রসন্ন হয় না, এমন একটা সেন্স এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর এই কারণে তাদের প্রতি যে মক করা, হ্যাঁ, মক মানে কি, ঠাট্টা করা, তাই না? তাদের এইগুলোকে ছোট জি করে স্যার। দেখা, এগুলো ঠিক হবে না। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এখন এই কবিতার সাথে একটা বিষয় আমরা পাচ্ছি, সেটা হলো যে এলিজি বলতে আমরা কি বুঝি, তাই না? এলিজি, যেহেতু এটা নামের সাথে জড়িত, যে এলিজি, দিস ইজ অ্যান এলিজি। এখন এলিজিটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে, কারণ এখানে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এলিজি হিসাবে এটাকে প্রমাণ করতে হবে। তো আমি তোমাদেরকে আগে একটু পড়া দিয়ে দিয়ে নিই, তারপরে কথায় আসছি। তাহলে এই কবিতার প্যারাফ্রেজ গুলো আশা করি তোমরা পড়েছো। হুম, আবার প্যারাফ্রেজটুকু পড়ে ফেলবে। আর এখানে
মোটামুটি অনেকগুলো ব্রিফ কোশ্চেন আছে, জাস্ট একবার একটু রিডিং দিবে, রিডিং দিয়ে বুঝবে যে তুমি কোনটা কোনো বোঝোনি। ব্রিফ কোশ্চেন্স গুলো দেখবে। এইখানে আমি একটু শর্ট কোশ্চেন দুটো জিনিস একটু দেখাতে চাই তোমাদের সাথে। শর্ট কোশ্চেন আছে কিনা? না। দেখো তোমাদের বইয়ের একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো মুড অ্যান্ড টোন। একটু পড়বে, প্যারাফ্রেজ করবে। আচ্ছা আমি একটু ইয়ে করে দিই তাহলে ভালো হবে। প্রথমত প্যারাফ্রেজ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ব্রিফ কোশ্চেন, 3 নম্বর হচ্ছে মুড অ্যান্ড টোন দেখবে, আর 4 নম্বর হচ্ছে ব্রড কোশ্চেন্স। দেখাই দিই, তোমরা একটু দেখে নাও। তিন নম্বর একটা কোশ্চেন রয়েছে, ব্রড কোশ্চেন 3 নম্বর, সোশ্যাল ক্রিটিসিজম। হ্যাঁ, এটা একটু দেখবে। আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা একটু বলি। হ্যাঁ। 1 এবং 3 এই দুটা কোশ্চেন ব্রড কোশ্চেন তোমরা একটু দেখবা বাড়িতে। হ্যাঁ, এই হলো এখান থেকে তোমাদের একটু পড়া। আচ্ছা সবাই বুঝতে পারছো তো নাকি? দেখো বইয়ে তো তোমরা পাচ্ছ কিনা, সবাই পেয়েছো তুমি আমাকে সংকেত দাও। স্যার মুড এবং টোনটা কোথায় পাবো? প্রশ্নের মধ্যে না আলাদা করে দেওয়া আছে। ওটা ওটা তোমাদের বইয়ে কবিতার পরে দেওয়া আছে, কবিতার পরে ওটা দেওয়া আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে আছে এটা। এটা দেওয়া আছে ভলিউম টু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে। 99 স্যার। হ্যাঁ, স্যার এটা স্যার ভলিউম অ্যাপ্রিসিয়েশন। 2 এর স্যার ভলিউম 1 এর স্যার 99 স্যার। হ্যাঁ পেজে 99 পেজ। হ্যাঁ জি স্যার, জি স্যার। দেখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে এটা আছে, দেখো পেয়েছো কিনা সবাই। আচ্ছা তো পেয়েছো সবাই নাকি? জি স্যার পেয়েছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তাহলে এটা একটু দেখে নিবে। আর আমি এলিজিটা এখানে আর পড়াচ্ছি না, কারণ এলিজি নিয়ে একটা ভিডিও ক্লাস তোমাদের আমি বলবো, এটা একটু দেখে নিবা। আমার দেওয়া আছে ওখানে, লিংকটা আমি তোমাদের শেয়ার করে দিব, তাহলে আমরা ওই সময়টাকে একটা কাজে লাগাতে পারবো। কারণ এলিজি সিম্পল একটা ব্যাপার, জাস্ট কবিতার সাথে রিলেটেড। আমি আমার ভিডিও ক্লাসে দিয়েছি, ওখান থেকে তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, তাহলে ওই জিনিসটা কভার হয়ে যাবে। আমি তাহলে একটু বলি। এটা দেখে নিবে। আচ্ছা তো এগুলো হচ্ছে আজকে কয় তারিখ? 27। আমরা নেক্সট পড়ছি হচ্ছে 29 তারিখে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, কারণ এগুলো তোমরা একটু পড়বা, পড়ার পরে আমরা এটাকে সমাধানে নিয়ে আসবো। 29 তারিখ এই মানে কালকে পড়ানো একটু ছুটি থাকবে, ঠিক আছে? কারণ এই পড়াগুলো তোমরা একটু করে নাও। আচ্ছা এরপর যদি কারো অন্য কোনো কথা থাকে তো বলো। আমরা আমাদের এখন পরিস্থিতিটা চেঞ্জ করে আমরা একটু রাইটিং পার্টের দিকে একটু যাবো ওখানে। হ্যাঁ, এখানে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নিশাদ? না স্যার। স্যার এখানে তো ব্রিফ কোশ্চেন অনেকগুলোই আছে, এগুলো জাস্ট কি রিডিং করে যাব? জাস্ট রিডিং করবা, আমি বলেছি জাস্ট রিডিং করবা, যেটা মনে থাকে থাকলো, না থাকলো জাস্ট রিডিং করলে পারে কি তোমার কবিতা সম্পর্কে এক ধারণাটা ক্লিয়ার হবে। ছোট ছোট বিষয়গুলো, সিম্বলিজম গুলো কি বলছে এগুলো বলবে, যেহেতু জাস্ট রিডিং দিবা, মুখস্থ করার কোনো কারণ নেই। মানে তুমি যদি রিডিং করে যাও তাও তোমার কাজে লাগবে, ঠিক আছে তো? হুম, ওকে স্যার। আচ্ছা তাহলে এটা আমি চেঞ্জ করলাম আপাতত। আচ্ছা এখন আমরা রাইটিং স্কিলসে একটু যাই। রাইটিং স্কিলসের ওখান থেকে কয়েকটা, এটা মনে হয় আমি কোথায় দিয়েছিলাম, এখানে না?
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তো নাকি? স্যার একটু বড় জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন তোমাদের কাছে তো বই আছে, সমস্যা না, বই যাদের কাছে তার একটু বইটা দেখো। দেখো মেমো কি জিনিস। হুম, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো সবগুলো। মেমো জি কি স্যার। জিনিস, এটা কেন লেখা হয়, এবং এটা কারা কাদের কাছে লেখে। হুম, এটা আসলে কি কাজে লাগে, সেটা হলো আমাদের বড় কথা। হুম, তো প্রথমে আমরা যদি দেখি মেমো হচ্ছে কি, এটা এটা এক ধরনের লেটারের মতোই, ঠিক আছে। এটা প্রধানত কিছু মেসেজ থাকে, এবং এটা প্রধানত দেখো বলা হচ্ছে কি ইন দ্য সেম বিজনেস অর্গানাইজেশন। তাহলে ইট ইজ আ মেসেজ অর আদার ইনফরমেশন ইন রাইটিং সেন্ড বাই ওয়ান পার্সন অর ডিপার্টমেন্ট টু অ্যানাদার ইন দ্য সেম বিজনেস অর্গানাইজেশন। কেমন, মনে করো তোমাদের যে ইনকোর্স পরীক্ষা হচ্ছে, ইনকোর্স পরীক্ষা হওয়ার জন্য ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে যে লিখিত একটা মেসেজ দেয়, ওটাকে আমরা কি বলি? নোটিশ বলি, নোটিশ বলি স্যার। ওটাকে আমরা বলি কি নোটিশ। হ্যাঁ, কিন্তু এখন মনে করো যে ইনকোর্স পরীক্ষা মানে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি যদি একটু বলি, ছাত্রছাত্রীদের নোটিশ দেওয়া হয়েছে, সেটা ভালো কথা। কিন্তু এখন মনে করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বললো কি ইনকোর্স পরীক্ষা যাতে সুন্দরভাবে নেওয়া হয়, সেই জন্য তোমাদের কোন একজন স্যারের কাছে একটা লেটার লিখলো, ঠিক আছে তো, লেটার টু আ টিচার টু টেক ইনকোর্স এক্সাম প্রপারলি। হ্যাঁ, তাহলে এখন এটা লিখেছে হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কার কাছে লিখেছে? টু আ টিচার, একজন টিচারের কাছে। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন স্টুডেন্টদের জন্য দিল, তখন সেটা হয়ে গেল নোটিশ। আর যখন একই ডিপার্টমেন্টের মধ্যে একজন সহকর্মী যখন আরেকজন সহকর্মীকে দিচ্ছে, সেটা হতে পারে তার সমপর্যায়ের, অথবা হতে পারে তার চেয়ে জুনিয়র কোনো সহকর্মী, ঠিক আছে তো। তখন এই যে একই মেসেজ হয়তো আছে, একই মেসেজ রয়েছে, নোটিশেও যে মেসেজ রয়েছে সেই মেসেজ হয়তো এই মেমোতেও রয়েছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একই র্যাঙ্কের একই প্রতিষ্ঠানের মধ্যে সহকর্মীদের মধ্যে বা নিম্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য যে লেটার লেখা হয়, যে ইনফরমেশন বা মেসেজ দেওয়া হয় লিখিতভাবে, সেই মেসেজকে আমরা বলছি হচ্ছে মেমো। আমি কি বুঝতে পারছি তোমাদের? হুম, জি স্যার। আচ্ছা, তো দেখো এই জায়গায় একটা কাঠামো আমি তোমাদের একটু দেখানোর জন্য দিয়েছিলাম। নিতে হচ্ছে না, একই জিনিস ওপেন হলো। দেখো এই জায়গায় বলা হচ্ছে ইউ হ্যাভ বিন আস্কড বাই দ্য ম্যানেজিং ডিরেক্টর টু রাইট আ মেমো টু অল জুনিয়র অফিসার্স অ্যাডভাইজিং দেম টু বি ওয়েল ম্যানার্ড উইথ দ্য ক্লায়েন্টস। তাহলে ক্লায়েন্টসদের সাথে ভালো আচরণ করার জন্য একজন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি কি করেছেন, তার জুনিয়র অফিসারদেরকে নির্দেশ করে একটা মেমো লিখেছেন, যে লেটারটা যে মেসেজটা দিচ্ছি সেটা মেমো বলে। তাহলে একই প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে, এবং এখানে কি সিনিয়র থেকে জুনিয়রের দিকে আসছে। আর যদি এরকমই কোনো মেসেজ, মানে কোনো একটা মেসেজ যদি তার সহকর্মীদের জন্য না দিয়ে যদি তার ক্লায়েন্টসদের জন্য দিত, যে ব্যাংকে যারা টাকা জমা দিতে আসছে বা ব্যাংক থেকে যারা টাকা তুলছে তাদের জন্য যদি কোনো লিখিত মেসেজ থাকতো, তাহলে সেটা যদি ম্যানেজিং ডিরেক্টর দিত ব্যাংকে, তাহলে তাকে আমরা কি বলতাম? নোটিশ। তখন আমরা নোটিশ। নোটিশ বলতাম, ঠিক আছে? তখন আমরা বলছি কি নোটিশ। কিন্তু এটা কিন্তু আর বাইরের কর্ম মানে বাইরের লোকদের জন্য নয়, এটা হচ্ছে কি নিজ ডিপার্টমেন্টের বা নিজ বিজনেস অর্গানাইজেশনের যে সকল সহকর্মী রয়েছে
তাদের মধ্যে বিনিময় করার জন্য, মেসেজ বিনিময় করার জন্য যে লিখিত মাধ্যম, এই মাধ্যমকে আমরা বলছি হচ্ছে মেমো। হ্যাঁ, তো এখানে সেই কথাটাই কিন্তু আমরা মেইনলি দেখলাম সংজ্ঞার ভিতরে। হ্যাঁ, তাহলে মেমো কি জিনিস আবারও পড়ছি, দ্য ওয়ার্ড মেমো ইজ আ শর্ট ফর্ম অফ মেমোরান্ডাম। এটা মনে রেখো ব্রিফ কোশ্চেনে কিন্তু, যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ মেমো, অথবা হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ মেমোরান্ডাম, অথবা হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মেমোরান্ডাম। মেমোরান্ডামের প্লুরাল ফর্ম কি জানা আছে? দেখো তো, হ্যাঁ স্যার। MEMO, তাই না? এটার ফুল ফর্ম হচ্ছে কি? মেমোরান্ডাম, তাই তো? সরি, মেমোরান্ডাম না স্যার? মেমোরান্ডাম। আর এটার যখন আমরা, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কিন্তু মেমোরান্ডাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কিন্তু এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? মেমোরান্ডাম। হ্যাঁ, তো দেখো ইউএম হয়ে গেছে কি এ শুধু, তাছাড়া বানানটুকু ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে ব্রড ফর্ম বাট সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা মেসেজ অর ইনফরমেশন যেটা লেখা হয় বাই ওয়ান পারসন, তাই তো, অর ডিপার্টমেন্ট টু অ্যানাদার ইন দ্য সেম বিজনেস অর্গানাইজেশন। এখন পারপাসটা কি মেমোর? এখানে আমরা যাই পড়ছি, পারপাসই হলো কোন ইনফরমেশন অন্য কারো কাছে কনভে করা বা জানানো। তাহলে দ্য পারপাস অফ আ মেমো ইজ টু কনভে ইম্পর্টেন্ট ইনফরমেশন এফিশিয়েন্টলি, মানে কি যথাযথভাবে। টু হুম মেমোজ আর রিটেন, মেমো কার কাছে লেখা হয়? ওই যে ইকুয়াল র্যাঙ্কে দেওয়া হচ্ছে, মেমোস ক্যান বি রিটেন বোথ টু দ্য জুনিয়র এন্ড দ্য সিনিয়র এন্ড ইভেন টু দ্য এমপ্লয়িজ অফ ইকুয়াল র্যাঙ্ক। মানে প্রতিষ্ঠানের মধ্যে যারা সহকর্মী রয়েছে, জুনিয়র সহকর্মী হোক, সিনিয়র সহকর্মী হোক, ইকুয়াল র্যাঙ্কের হোক বা কোনো কর্মচারী হোক, নিজ প্রতিষ্ঠানের মধ্যে রিলেটেড যে সকল মানুষ, তাদের কাছেই প্রধানত মেমো লেখা হয়ে থাকে। ঠিক আছে, এবার বলা হচ্ছে হোয়াট আর দ্য বেসিক 3 প্ল্যানস অফ মেমো রাইটিং। মেমো রাইটিং এর প্ল্যান কি হতো, প্ল্যান করার জন্য আমাকে বুঝতে হচ্ছে যে কি কি প্ল্যান থাকতে পারে। ডিরেক্ট প্ল্যান, ইনডাইরেক্ট প্ল্যান এবং কম্বিনেশন অ্যাপ্রোচ। যে ডিরেক্ট প্ল্যান এবং ইনডাইরেক্ট প্ল্যানকে আমরা একসাথে করছি। তারপর হচ্ছে হোয়াই ডু মেমোস হ্যাভ আ লেস ফর্মাল টোন দ্যান লেটার্স। এগুলো কেন ফর্মাল না অতটা বেশি, তাই না? তাই বলছি লেস ফর্মাল কেন একে বলা হচ্ছে, কারণ মেমো have a less formal tone because they are usually distributed within a company among people who know one another. কারণ কি, এখানে পরিচিত মানুষদের মধ্যে প্রধানত চিঠিগুলোকে বিনিময় করা হয়, অতএব এখানে খুব একটা ফর্মাল হওয়ার প্রয়োজন হচ্ছে না, বা ল্যাঙ্গুয়েজ গুলো খুব একটা ফর্মালিটি মেনটেন করবে তাও দরকার নেই। যদি এমনটা হতো যে প্রতিষ্ঠানের বাইরের কারোর কাছে পাঠানো হবে, এতে প্রতিষ্ঠানের সুনাম, প্রতিষ্ঠানের খ্যাতি, প্রতিষ্ঠানের সুযোগ নির্ভর করছে, তখন ল্যাঙ্গুয়েজের মধ্যে টোনের ভিতরে একটা ফর্মালিটি থাকতে হবে। যেহেতু এটা আমাদের নিজস্ব লেটার, এখানে আমরা সবাই পরিচিত, এখানে একটা ইনফর্মাল হলে তাতে কোনো কিছু যায় আসে না। এই জন্য একে বলা হচ্ছে যে কেন এটা লেস ফর্মাল। এবার হচ্ছে হোয়াট পারপাস ডু দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য বডি অফ এ মেমো সার্ভ। তাহলে একটা মেমোর, আমরা জানি টপিক সেন্টেন্সের মতোই মেমো, তাই না? তাহলে এখানে কি করে, স্টেটস দ্য পারপাস অফ আ মেমো অর হোয়াট অ্যাকশন দ্য লিডার নিডস টু টেক। তাহলে এখানে কিন্তু টপিক সেন্টেন্সের মতোই, যে প্রথম সেন্টেন্সে বলে দেওয়া হয় যে আসলে যাকে চিঠিটা পাঠানো হচ্ছে বা মেমোটা পাঠানো হচ্ছে তাকে কি করতে হবে, এই বিষয়টা। তো দেখো, আমরা যদি একটু আমাদের যে ফরমেশনটা দেখেছিলাম, তাহলে প্রথমে আমরা দিচ্ছি কি প্রতিষ্ঠানের, এখানে আমি তোমাদের শর্ট কোশ্চেনে আজকে ওটা দিব। দেখো এখানে আমরা পাচ্ছি যেহেতু প্রতিষ্ঠানের ভিতরে, সেখানে স্মারক নাম্বার থাকে অনেক সময়, হ্যাঁ, স্মারক নাম্বার বা রেফারেন্স নাম্বার থাকে, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে তারিখ, কত তারিখে লেটারটি লেখা হচ্ছে, হ্যাঁ, কার কাছে দেওয়া হবে, যার কাছে দেওয়া হবে তার নামও লিখতে পারো, আর যদি সকলের কাছে হয় তাহলে তুমি সকলের কাছে লিখে দিলাম, কার কাছ থেকে গেছে সেটা লিখে দিলাম। এই যে ডেটটা ডাবল এসেছে, ডেটটা কেন ডাবল এসেছে সেটা হলো একটা ব্যাপার। এই ডেটটা খুব একটা জরুরি বিষয় নয়, মানে চিঠিটা কবে লেখা হচ্ছে আর চিঠিটা কবে, প্রধানত কবে থেকে কাজটা কার্যকর করতে হবে, ঠিক আছে? তো দুটা কিন্তু তারিখ এই জায়গায় থাকে, সবসময় দুটো তারিখ নাও থাকতে পারে। যে আজকে আমি চিঠিটা লিখে দিলাম, তোমাকে কবে থেকে কার্যক্রম শুরু করতে হবে সেই ডেটটা পরবর্তী অংশে উল্লেখ করতে হয়। হ্যাঁ, এরপর কি থাকবে, সাবজেক্ট থাকবে। তাহলে দেখো প্রথমে থাকছে হচ্ছে একটা হেডিং মানে এখানে প্রতিষ্ঠানের যে স্যার নাম, ঠিকানা। প্রথমে যে তারিখটা থাকে
ওইটা থেকে পরের তারিখটা মানে আগের ডিফারেন্ট সময় হবে না, হ্যাঁ পরের সময় হতে হবে। হ্যাঁ একই একই দিনও হতে পারে, ভিন্ন দিনও হতে পারে। হ্যাঁ, এরকম। মানে চিঠিটা যে আমি লিখলাম এটা হচ্ছে প্রথম তারিখটা হচ্ছে চিঠি লেখার তারিখ, মানে মেমোরান্ডাম লেখা তারিখ। আর আমি যার কাছে লিখছি তারা অ্যাকশনটা কবে থেকে নিবে, আজ থেকেই, নাকি আর আজ 3 দিন পর থেকে, নাকি সামনের মাসের কোনো তারিখ থেকে, সেই তারিখটা যে ইন কোর্স পরীক্ষা কবে থেকে শুরু করা হবে, সেই অ্যাকশনটা কবে থেকে নিবে, তার ম্যানেজমেন্টটা কবে থেকে শুরু করা হবে সেটা যদি উল্লেখ করে দেয়, সেটাকে আমরা দ্বিতীয় তারিখ হিসাবে দিতে পারি। ঠিক আছে, তো এটা খুব একটা জরুরি নয়। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টটা কি, এটা অ্যাপ্লিকেশনের মতোই, কিন্তু দেখো এটা কিন্তু অ্যাপ্লিকেশনের মতোই, কিন্তু এটা হচ্ছে কি মেমোমান নামে পরিচিত পাচ্ছে, কারণ এখানে নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ। তারপরে আরেকটা পার্ট ছিল, আমি ওটা একটু দেখে নিয়ে আসি। এই যে এখানে এবার দেখো নোটিশের মতোই কিন্তু দিস ইজ টু ইনফর্ম, এরকম ভাবে নোটিশের মতোই কিন্তু লেখা হয়। বডিতে তোমরা লেখা, this is to inform all the junior officers of the bank that some of the employees of this bank are not sincere to the services towards our clients. Even they are not sincere in performing their duties. Their misbehavior towards the clients have already tarnished the reputation of the bank. So you are requested to be well mannered with the clients so that they do not feel unhappy when they come to the bank. Always remember that the clients are our capital and should ensure best service of the clients in future. হ্যাঁ, এইভাবে করে মানে আমি আমার জুনিয়র অফিসারদের জন্য কি বলতে চাচ্ছি সেটা 2-4টা সেন্টেন্সের মধ্যে দিয়ে দিলাম। তারপরে থ্যাঙ্কিং, নাকি এটাকে আমরা ক্লোজিং এ আসছি, ক্লোজিং আসার পর সিগনেচার, সিগনেচারের পরে যিনি এটা লিখছেন তার নাম সহ তার পদবি। এই হলো এর মেইন কাঠামোটুকু। দেখো এইটুকু যদি এখন বলা হয় কিসের পরে কি থাকে, আমি একটু ধরতে যাচ্ছি যে প্রথমে আমাদের কি থাকবে, একটু হেডিং একটু মনে রাখো। প্রথমে কি থাকবে, একটা হেডিং থাকবে, এই যে মেমোরান্ডাম, এটা আসলে লেখা লাগে না, তুমি যখন অরিজিনালি লিখবা, এটা যে তোমার একটা পরীক্ষার খাতা লিখছো, তো এই জন্য এটা অনেক সময় উল্লেখ করা থাকতে পারে না, লিখতে পারো না, কিন্তু হেডিংটা অবশ্যই জরুরি। যে কোন স্যার মেমোরেন্ডাম যদি লিখি, মেমোরেন্ডাম লিখে কি আন্ডারলাইন করে দিব? এটা লিখে আন্ডারলাইন করে দিতে পারো, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি, যেমন তুমি তারপর থেকে হেডিং বলতে আমরা বুঝবো যে প্রতিষ্ঠান লিখছে তার ঠিকানা সহ, বললাম কি ডিপার্টমেন্ট অফ ইংলিশ দিয়ে যার যার কলেজ মনে করো লিখলাম, হ্যাঁ, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, বা হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, যেটাই হোক, এভাবে করে লিখে দিলাম। দিয়ে অনেক সময় চিঠিগুলোকে ইয়া করে রাখার জন্য, ডকুমেন্টেশন করার জন্য রেফারেন্স নাম্বার দেওয়া হয়, যে এই রেফারেন্স নাম্বারের এই নম্বরের চিঠিটা শো করা হয়েছে, যাতে ডকুমেন্ট থাকে যে আমি আসলে চিঠিটা দিয়েছি কিনা। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে দিবে একটা, যে কোনো একটা দিলে চলবে। রেফারেন্স নাম্বারের পরে আসছে কি তারিখ, যে তারিখে চিঠিটা লেখা হচ্ছে বা শো করতে হচ্ছে, যাদের কাছে লিখছি তাদের কাছে, কার কাছ থেকে লিখছি, তারপরে হচ্ছে কবে থেকে কার্যকর হবে সেই ডেটটা, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে কি বডি, আর বডিতে কি থাকে, কি বিষয়ে মেসেজটা রয়েছে তা প্রথম লাইনে অবশ্যই থাকবে, তারপরে বিস্তারিত একটু আলোচনা, তারপরে ক্লোজিং, ক্লোজিং এর পর সিগনেচার সহ নাম এবং পদবি। ঠিক আছে, স্যার এটা কি ওয়ান পেজে স্যার লিখতে হবে? এটা তো অবশ্যই ওয়ান পেজে লিখবা, খুব বড় হয় না, বুঝতে পারছো, জাস্ট সিম্পল কিছু বিষয়গুলো। স্যার অন পেজ বলতে কি বোঝাচ্ছেন, মানে 2 পার্ট নাকি এই যে আমি লিটার যেভাবে লিখি ওইভাবে? এটা হচ্ছে আমি বলছি ওয়ান পেজ, ওয়ান শিট, ওয়ান শিটে 2টা পেজ থাকে নাকি, ওয়ান পেজে কয়টা শিট থাকে, একটা শিটে 2টা পেজ রিপিট থাকে, থাকে। হ্যাঁ, একটা শিটে 2টা পেজ থাকে। স্যার পাতা দুইটা বোঝাবে আর কি। হ্যাঁ, তাহলে একটা শিটে দুটো পেজ, একটা পেজে দুটো। হ্যাঁ, কার রিপিট হচ্ছে কথা। হুম, স্যার আমরা রেফারেন্স নাম্বারটা কোথা থেকে পাবো, নিজে থেকে লিখতে হবে? এটা তুমি নিজে লিখবা, ওটা তো তুমি তার পজিশনে চাকরি করছো না, তুমি শুধু ফরম্যাটটা লিখতে পারলে তুমি নাম্বার পাবা। হ্যাঁ, মানে তুমি ফরম্যাটটা, মানে এখন রেফারেন্স নাম্বারটা কি, রেফারেন্স নাম্বারটা যে তুমি একটা পজিশনে চাকরি করো, যতগুলো চিঠি শো করা হয়, মানে যতগুলো চিঠি কাউকে দেওয়া হয় তার একটা ডকুমেন্টেশন করে রাখা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, স্মারক নাম্বার, প্রত্যেকটা পজিশনে থাকে। আমি তোমাকে একটু দেখাই, হ্যাঁ, মনে করো আমরা একটু দেখতে চাই তাহলে কি কি আসে। যদি আমরা
এটা দেখি আচ্ছা তারপরে ধরো এখানে যদি দেখো যে দেখা যাচ্ছে তো নাকি একটু দেখার চেষ্টা করো তোমরা অনলাইনে একটু সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবে মেমো বলে সার্চ দিবা বেশ কিছু কাঠামো তোমরা পেয়ে যাবে হুম তুমি ফর্মুলা ঠিকমতো লিখতে পারছো আর পরীক্ষার জন্য তো তোমাকে বেশি বড় লিখতে দেওয়া যাবে না যেমন সি তে পার্ট সি তে তোমাদের থাকবে এখানে তোমরা কয়েকটা প্রশ্ন তোমাদের যে বইয়ে আছে বইয়ে দেখলে তোমরা খেয়াল করে বুঝতে পারবে যে কি কি বিষয় আসলে দেওয়া হয়েছে এখানে প্রতিষ্ঠান ভিত্তিক একটু এদিক ওদিক হয় তাই বলে এমনটা নয় যে তুমি ফরম্যাট পুরো উল্টাই ফেলবা হ্যাঁ এগুলো একটু খেয়াল করবে আচ্ছা তো আমি তোমাদেরকে একটু কাজ দিচ্ছি সেটা স্যার আমি কিভাবে কোন পেজে লিখতে হবে আমি এটা এখনো ভালো করে বুঝি নাই। মানে কোন পেজে লিখতে হবে বলতে স্যার আমি বলছি এটা কি লেটার সিস্টেমে লিখতে হবে নাকি এক পেজে লিখতে হবে? তোমরা এক পেজে লিখবা যেমন কিন্তু হ্যাঁ এটা এক পেজে লিখবা কারণ তোমার তো আর বেশি দিবে না পরীক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এর ভিতরে যদি অনেক তথ্য থাকে সেটা তোমার 2 পেজে যেতে পারে সেটা তো ব্যাপার না স্যার যদি 2 পেজে যায় তাহলে আমরা লেটার যে পেজে থেকে লেখা শুরু করি ওইভাবে লিখবো? হ্যাঁ তাহলে ওইভাবে লিখবা যে তার পাশাপাশি যেন থাকে হ্যাঁ বাম থেকে শুরু করবে ডান পাশে শেষ করবে এটাই জানার জন্য। ঠিক আছে তো হ্যাঁ জি স্যার। মানে যা কিছু লিখবা সেটা শুধু লেটার বলে কথা না এটা শুধু লেটার বলে কথা না কথা হচ্ছে যে কোনো কিছু যে জিনিসটা 2 পেজে লিখবা যেটা 2 পেজ যাবে চেষ্টা করবা বাম সাইড দিয়ে লিখে ডান সাইডে শেষ করা তাহলে একসাথে পেজটা পেয়ে যাবে হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি স্যার আজকে আমাদের ইনকোর্স এক্সাম ছিল রাইটিং টেস্টের উপর তো আমাদের রিপোর্ট নোটিশ থেকে প্রশ্ন আসছে তো ওখানে মিস বলছে যে নোটিশ এক পেজের মধ্যে লিখতে হবে এটা কি এভাবে লিখতে হবে এক পেজের মধ্যে বুঝলাম না আমি হ্যাঁ আমাদের নোটিশ থেকে কোশ্চেন হয়েছে একটা নোটিশ আসছিল মানে ওই ব্রড কোশ্চেন তো আমরা লিখছি যে তখন মিস বলছিল যে 2 পেজ একজন 2 পেজে চলে গেছিল তো মিস বলছে যে নোটিশ সবসময় এক পেজে লিখতে হয় এক পেজে লেখার চেষ্টা করো এখন অ্যাপ্লিকেশনের মধ্যে এক পেজে লিখতে হবে না আচ্ছা আমি একটা জিনিস বলি তোমাদেরকে যে জিনিসটা কথা হচ্ছে কখনোই চেষ্টা করবা না তোমাদের এত বড় বড় দেওয়া হবে না যেটা তোমরা 2 পেজে যাবে এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হলো পরীক্ষায় তোমাদের কাছ থেকে শুধু কাঠামোটা জানতে চাওয়া হয় যে একটা বিষয়ের কাঠামো সম্পর্কে তুমি জানো কিনা তুমি তো আর কোনো প্রতিষ্ঠানের হয়ে সরাসরি চিঠি লিখছো না বা অ্যাপ্লিকেশন লিখছো না বা হচ্ছে মেমো লিখছো না তাই না প্রত্যেকটা পার্ট তুমি সঠিকভাবে লিখতে পারছো কিনা এটা হলো বড় কথা হ্যাঁ আর তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে হাতের লেখা যাদের অনেক বড় দেখা যাচ্ছে লিখতে দিয়েছে ছোট জিনিস তোমাদের হয়তো 2 পেজে চলে যাচ্ছে চেষ্টা করবে এই জাতীয় চিঠি বা লেটার টাইপের জিনিসগুলোকে তোমরা এক পেজে লিখতে কারণ এমন কোনো তথ্য দেওয়া হবে না যেটা তোমরা 2-3 পেজ লিখে ফেলবা হ্যাঁ তবে নোটিশ বা মেমো বা হচ্ছে এই যে অফিসিয়াল ব্যাপারগুলো এগুলো ডিপেন্ড করে তোমার টপিকের উপরে সেটা 2 পেজে যেতেই পারে কোনো সমস্যা নেই আমি তোমাকে এখন দেখাচ্ছি মেমোর যে ফরম্যাট মনে করো এই যে যদি আমি এই মেমোটা দেখাই এই মেমোটা কি এক পেজে কমপ্লিট হয়েছে দেখো তো আমি একটু বড় করছি ও বাবা এটা আবার সিস্টেম হয়ে আছে আচ্ছা তো দেখো তো এটা কি এক পেজে শেষ হয়েছে এটা না স্যার এটা তো স্যার 2 পেজে তাহলে এখন মনে করো আমি আমার জুনিয়র কর্মচারীদের জন্য কিছু গাইডলাইন দিচ্ছি যে গাইডলাইন আমার এত বেশি গাইডলাইন রয়েছে যে 15-20টা রয়েছে আমার তো 2 পেজ কেন 3 পেজও চলে যেতে পারে তাই না এটা তো প্রতিষ্ঠানের একটা প্রয়োজন এগুলোকে তো আর ওইভাবে আমি তো আর পরীক্ষার হলে যেটা লিখছি সেটা তো আর কোনো প্রতিষ্ঠানে হয়ে লিখছি না আমি জাস্ট আমি কি জানি কিনা সেই বিষয়টা আমি লিখে জানাচ্ছি যে আমি এই বিষয়টা আসলে জানি এখানে এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই তোমরা পেজ নিয়ে অযথা টেনশন করো এগুলো মেইন পরীক্ষার সময় তোমার এত ইফেক্ট ফেলবে না কিন্তু খেয়াল করতে হবে যে যদি আমার ছোট হয় সেটাকে আমি এক পেজে দিব তার জন্য ওই যে ক্লোজিং গুলো যেন আমি আবার অন্য পেজে না নিয়ে যাই কিন্তু যদি তথ্য বড় হয় তাই না সেক্ষেত্রে আমার অল্টারনেট পেজে যেতেই পারে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আর যেহেতু আমরা হাতের লেখা লিখছি যখন আমরা কম্পিউটারে টাইপ করে লিখবো মেমো তখন সে এক পেজে আটানো সম্ভব আমি ফন্টকে কমাই দিলাম দিয়ে এক পেজে আটালাম
কিন্তু এখন তো আর হাতে লিখে অত চিঠি চিঠি ব্যবহার করা হয় না, তাই না? অতএব ওগুলো নিয়ে ওইভাবে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, কারণ মেমোর বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, তুমি বেসিক ফরম্যাটটা দিতে পারছো কিনা সেটা হচ্ছে আমরা খেয়াল করবো, মনে থাকবে তো? কারণ স্যার এখন মূল কথা হচ্ছে আমাদের ফরম্যাটের উপর ফোকাসটা বেশি করতে হবে, বুঝলাম না। মানে ওই ফরম্যাটটার উপরেই বেশি জোর দিতে হবে, হ্যাঁ মানে হ্যাঁ, কিভাবে ফরম্যাটটার উপর জোর লিখতে দিতে হবে। তুমি ফরম্যাটটা জানো কিনা, এটা হচ্ছে তোমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া। তুমি কি এখন মেমো লিখছো নাকি তোমার প্রতিষ্ঠানে? তুমি যখন চাকরি পাবে তখন তুমি মেমো এমনি শিখে শিখে যাবে, তাই না? তুমি যখন চাকরি করবে তখন তোমাকে ট্রেনিং দিয়ে ওই এমনি শিখাই নিবে। অযথা এগুলো নিয়ে টেনশন করি আমরা। আর আমরা স্যারেরাও আছি, এক একজন এক একটা পণ্ডিত, এমন ভাবে বলি যেন স্টুডেন্টরা হাতে কাঁপতে থাকে। হ্যাঁ, এমনি শেখানো হয় না, বোঝানো হয় না, আর দিয়ে দিই যত ইনস্ট্রাকশন। ব্যাপারটা ওইরকম নয়, ব্যাপারটা হচ্ছে যে একজন আমার স্টুডেন্ট মেমো সম্পর্কে কিছু জানে কিনা, সে ফরম্যাটটা বোঝে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। সে ফরম্যাট বুঝলো মানে দু কথা লিখতে পারলো মানে হ্যাঁ বুঝেছি যে সে এই সম্পর্কে জানে। কিন্তু 5 মিনিটে গেল, এটা নিয়ে পেজ এত হতে হবে অত হতে হবে এগুলো বলে অতটা শুধু ভয় দেখানো, সেটা কিছু না। সিম্পলি নিতে হবে বিষয়গুলোকে, সিম্পল ভাবে নিতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, স্টুডেন্টদেরকে শেখানোর উদ্দেশ্যটা কি, যে তাকে এই বিষয়টার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া। কারণ সে যখন প্রাতিষ্ঠানিকভাবে লিখবে তখন তো সে চাকরি পাওয়ার পর এমনি ট্রেনিং পেয়ে যাবে, তখন সে কম্পিউটারে লিখবে, তার কত পেজ লাগবে সেটা তার টপিকে বলে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যাই হোক, তাহলে তোমরা কাজ করবে এখানে যে আরো কয়টা মেমো রয়েছে তোমরা জাস্ট একটু দেখে নিবে। হ্যাঁ, এখানে মেমোর আমি এখানে স্যার কিম বাড়ির বই, হ্যাঁ বলো। কিম বাড়ির বই, হ্যাঁ, কে এম এ বাড়ির বইয়ের 228 পেজ। হ্যাঁ, আমি একটু যাচ্ছি ওখানে, কোথায় গেল? আচ্ছা স্যার। দেখো 228 পেজ পেয়েছো তো নাকি? এখানে জি স্যার, পেয়েছি। 6 নম্বর কোশ্চেনে তোমাদের এখানে যে ফরম্যাটটা দেওয়া রয়েছে দেখো, ফরম্যাট অফ আ মেমো। এটা একটু খাতায় সবাই লিখবে আগামী দিন, এটা কাজ দিলাম আমি। এখানে ফরম্যাটটা কি বলা হয়েছে সেটা তোমরা পড়বে, কিন্তু ফরম্যাটটা তোমরা আমাকে জাস্ট লিখে দিবে, ভিতরে কিছু লেখার দরকার নেই। শুধু এইখানে ফর্মটা এভাবে লিখে তোমরা আমাকে একটা জমা দিবে যে পার্ট গুলো কি কি, সে পার্ট গুলো তোমরা জানো কিনা, মনে থাকবে তো? জি স্যার। হ্যাঁ, এটা দেখার জন্য। আর এখানে নেক্সট যে আরেকটা কোশ্চেন আমি বলছি, এটা গেল হচ্ছে তোমাদের ফরম্যাটটা দেখার জন্য। আর দ্বিতীয় কোশ্চেন স্যার এক মিনিট স্যার, 6 নাম্বার যে প্রশ্ন শো দা স্ট্রাকচার অর ফরম্যাট অফ এ মেমো, এটা আমরা ওই মেমোর মতো করে লিখবো কিন্তু ওই মাঝখানে যে বডিটা ওটা লিখলাম না এরকম, তাই না? দেখার দরকার নেই, ওইভাবে তোমরা দিবা জাস্ট, কারণ ওটা তো ভিন্ন টপিক আসতে পারে, কিন্তু তুমি ফরম্যাটটা জানো কিনা আমি এটা জানতে চাচ্ছি, ঠিক আছে? আর ওকে স্যার। আর এইখানে হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেগুলো দরকার নেই, এইটুকু দেখলেই হবে। আর এখানে যে মেমো কয়টা দেওয়া আছে বিভিন্ন পরীক্ষাতে আসছে, জাস্ট মেমো কয়টা একবার রিডিং দিয়ে নিবা। জাস্ট একবার রিডিং দিয়ে নাও তাহলে হবে। দেখা যাচ্ছে বেসিক ব্যাপারটা একই, শুধু একটু এদিক ওদিক আছে, কোনটা প্রতিষ্ঠানের নাম আছে কি নাই, তারিখ কোথায় আছে কি নাই, এইগুলো নিয়ে অত হইচই বা টেনশন করার কিছু নাই। তাহলে প্র্যাকটিক্যাল যে মেমো গুলো দেওয়া আছে এগুলো একবার রিডিং দিয়ে নিবা। আর হচ্ছে ফরম্যাটটা লিখে আমাকে সবাই আগামী দিন তোমাদের যার যার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে একটু তোমাদের ছবি তুলে আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? এই কাজটা তোমাদের থাকবে বাড়ির। তো আজকে আর আমি অন্যদিকে যাচ্ছি না। তো আগামী দিন আমরা শুরুতেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবো, যেগুলো আমি দিলাম আর কি এলিজির, এবং ভিডিওটা তোমরা দেখে নিবা। তারপরে এটা আলোচনা করার পর আমরা সরাসরি আমাদের প্রজেক্ট চলে যাবো, ঠিক আছে তো? আর আগামী দিনে আমি পোয়েট্রির কিছু প্রশ্ন তোমাদের দিব, যেগুলো তোমরা লিখে খাতায় লিখবা, সে দেখে দেখে হোক আর মুখস্থ করে হোক। ব্রড কোশ্চেন প্রত্যেকটা থেকে একটা করে দিব আমি, মোট 5টা আগে দিব, 5টা পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা পড়বা বাড়িতে, পড়ে ওগুলো সম্পর্কে প্রশ্ন নিজেরা একটু লিখবা। 5টা পয়েন্ট থেকে ব্রড কোশ্চেন। হ্যাঁ বলো। ব্রড 5টা পয়েন্ট থেকে ব্রড কোশ্চেন। হ্যাঁ, 5টা পয়েন্ট থেকে ব্রড কোশ্চেন তোমরা এক সপ্তাহ ধরে পড়বা, মানে নিজেরা খুব সুবিধা মতো পড়ে নিবা, ঠিক আছে তো? একটা করে দিব, সামনের সপ্তাহে পরীক্ষা। হ্যাঁ, দিয়ে ওর ভিতর থেকে একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো যে এটা তোমরা লিখে দিবা। হ্যাঁ, এটা স্যার তাহলে ডেটটা জানাই দেন, মানে মাঝখানে কি টাইম থাকুক আর কি? এক সপ্তাহ টাইম দিব, মনে করো আজ কয় তারিখ? 27।
তাহলে এক সপ্তাহ বলতে এর সাথে ধরে নাও এটা হচ্ছে জি। 2 তারিখে যেদিন পড়বে আমাদের এরকম একটা সময় দিয়ে দিব। সেটা আমি আগে দিই না। যেগুলো যেগুলো পড়াইলেন সেগুলো ব্রড কোশ্চেন গুলো। হ্যাঁ, আগামী দিন দিই তারপরে। হ্যাঁ, কারণ আমি তো তোমাদের সময় দিচ্ছি মাঝখানে যে Okay, তোমরা একটু বড় প্রশ্নগুলো পড়ে নিবা, কোনো সমস্যা আছে আলোচনা করে নিবা, তাই না? তারপরে আমি এক সপ্তাহ সময় দিব, যেদিন মানে আগামী দিন ক্লাসের সময় দিয়ে দিব, তারপর থেকে এক সপ্তাহ টাইম পাবা তোমরা, ঠিক আছে তো? জাস্ট ব্রড কোশ্চেন জি স্যার, সেগুলো থ্যাংক থেকে ইউ। কোন পয়েন্ট স্যার? কোন কোন পয়েন্ট থেকে দিব সেটা আমি আগামী দিন বলবো। আজকে তো আপাতত এলিজিটা পড়ে ভালো, আজকে টেনশন করার কিছু নেই, আজকে যেটা দিয়েছি তোমরা সেগুলো আপাতত পড়ো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি শেষ করছি।